হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের যে যার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশনটা ঠিক মতন ভালোভাবে শুরু করেছো এবং সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ। অনেকদিন বাদে আবার আজকে তোমাদের সঙ্গে একটা সেশনে যুক্ত হচ্ছি এবং আজকের এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অবশ্যই করে থাম্বনেইলে দেখে নিয়েছো যে আজকের এই সেশনটা কি কারণের জন্য, কি বিষয়ের উপর ভিত্তি করে হতে চলেছে। তো সকলকে একটা জিনিসই বলবো, কেবলমাত্র যাদের প্রয়োজন আছে তারা সম্পূর্ণ জিনিসটাকে দেখবে, যাদের প্রয়োজন নেই তাদেরকে বলবো নিজের মূল্যবান ডেটা এবং সময় এই দুটো কোনোটাই নষ্ট করার প্রয়োজন নেই, তোমরা এখান থেকেই স্কিপ করে বেরিয়ে যেতে পারো। কিন্তু যারা মনে করো যে না, ওই উপরোক্ত যে সমস্ত টপিকগুলোর কথা বলা হয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের কিছু বক্তব্য আছে, কিছু জানার প্রয়োজন আছে, কিভাবে তুমি তোমার আহ, যে প্রিপারেশন সেটাকে আরো অনেকটা বেশি অ্যাক্সিলারেট করতে পারো, সেই সমস্ত বিষয় তোমার জানার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই করে এটাকে তোমার শেষ পর্যন্ত দেখতে হবে। যদি সেটা না প্রয়োজন থাকে তাহলে আমি আগেই বলেছি যেখান থেকে তোমরা স্কিপ করে বেরিয়ে যাও, কারণ পরে কেন আননেসেসারি কমেন্ট করে নিজের সময় ডেটা কোনোটাই নষ্ট করার মতন কারণ আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, যারা যারা কন্টিনিউ করছো তারা আমার সঙ্গে কন্টিনিউ করতে থাকো এবং সকলকে বলবো অবশ্যই করে প্লে স্টোরে চলে যাও এবং প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করবে ডিজিটাল পড়াশোনা একাডেমি। সার্চ করলে পারেই তুমি আমাদের এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই করে ইনস্টল করে রাখো, কারণ এটা ইনস্টল করা থাকলে যাদের প্রয়োজন আছে, যারা কোর্স পারচেস করতে চায় তারা তো কোর্স পারচেস করে সেখানে পড়াশোনা করছেই, কিন্তু যারা কোর্স পারচেস করবে না, কেবলমাত্র একটা অ্যাপসটা ডাউনলোড করা থাকলে অন্তত আমরা মাঝে সাঝে যে ধরনের ফ্রি অফ কস্ট মক টেস্ট কন্ডাক্ট করব সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং সেই মক টেস্ট থেকে অনেক কিছু শিখতে পারবে। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে ইনস্টল করে তোমার ফোনে এটাকে রাখতেই পারো। দ্বিতীয়ত যেটা বলবো, অবশ্যই করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে অবশ্যই করে যুক্ত থাকো, কারণ এখানে যুক্ত থাকলে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট নোটিফিকেশন সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এবং তার মাধ্যমে অবশ্যই করে তুমি তুমি অনেক বেশি অ্যাডভান্স থাকতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। এবং সেই সঙ্গে বলবো, অনেকের লিঙ্ক নিয়ে সমস্যা, যাদের লিঙ্ক নিয়ে সমস্যা তারা এখানে যে স্ক্রিনে কিউআর কোডটা দেখানো যাচ্ছে সেই কিউআর কোডটাকে স্ক্যান করে সরাসরি তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো যাই হোক, যার যেটা সমস্যা আছে সে যেভাবে করতে চাও ঠিক সেভাবেই সমস্ত কিছুকে করে নেবে। তো আজকে আমাদের এই যে ক্লাসটা, তার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে গত 14 তারিখ এবং 13 তারিখ এই দুদিন ধরে যে মক টেস্টটা অনুষ্ঠিত হয়েছে সেই মক টেস্টের রেজাল্ট প্রকাশ করা। অনেকেই হয়তো লিডার বোর্ড দেখে নিয়েছো, অনেকেই হয়তো রেজাল্ট দেখে নিয়েছো, কিন্তু তারপরেও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে সেই লিডার বোর্ডটাকে অফিসিয়ালি লঞ্চ করা। তো আজকে আমরা সেই লিডার বোর্ডটা অফিসিয়ালি লঞ্চ করছি এবং সকলে লিডার বোর্ডটা দেখবে। কিন্তু তার আগে আমার দুটো বক্তব্য আছে। প্রথম বক্তব্য যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যদি অ্যাপ্লিকেশনের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশনে এই মুহূর্তে স্টুডেন্ট সংখ্যা যারা ডাউনলোড করেছে সেই ডাউনলোড করা স্টুডেন্টের সংখ্যা 500+। আর যে মক টেস্টটা অনুষ্ঠিত হয়েছে সেই মক টেস্টে পার্টিসিপেটের সংখ্যা 55 অনলি, 55 অনলি। তো এখান থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, এবং এটা আমি মনে করি, জানি না সকলের ক্ষেত্রে সেটা সঠিক কিনা, এর থেকে আমি একটা জিনিস পরিষ্কার এবং মনে করি যে এই কটা ছেলেপিলের মধ্যে থেকে, এতগুলো ছেলেপিলের মধ্যে থেকে মাত্র বুঝতেই পারছো 10% ছেলেপিলে যারা কেবলমাত্র এখন পড়াশোনা ফিল্ডের সঙ্গে যুক্ত আছে। অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করছে সেই সংখ্যাটা মাত্র কিন্তু এই সংখ্যা। হ্যাঁ, হতে পারে অন্য কোনো জায়গায় এক্সাম হয়েছে আরো বেশি সংখ্যক ছেলেপিলে, হ্যাঁ হতে পারে, কারণ সেই ছেলেপিলেগুলো পরীক্ষা দিচ্ছে, সেখানে হয়তো এই যে ডাউনলোড করা স্টুডেন্টের সংখ্যা বা তাদের সঙ্গে যুক্ত হওয়ার সংখ্যা অনেক বেশি, সেই জন্য সেটাও বেশি হচ্ছে। এর মোর দ্যান এভারেজ যে কোনো জায়গাতে যদি তুমি দেখো, এই 10 থেকে 15 কি 20% স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে এই মুহূর্তে। তো এই জিনিসটা খুবই একটা বাজে এবং খুব খারাপ লক্ষণ যে আমরা প্রিপারেশন করব বলে প্রস্তুত হয়েছি, হয়তো কেউ কেউ শুরু করেছি কোনো রকম চালাচ্ছি, যে একটা পরীক্ষা দিতে গেলে পারে যে ধরনের মানসিক প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি নিয়ে আমরা এখনো পর্যন্ত উঠতে পারিনি, যে কারণে আমরা এক্সামকে অ্যাভয়েড করছি, এক্সাম দিতে পারছি না। এবং তার থেকেও খারাপ কিছু লক্ষণ আছে, সেগুলো আমি পরে আসছি। তো যাই হোক, আমাদের যে এক্সাম হয়েছে সেই এক্সাম ওরিয়েন্টেড যে আমাদের ফাইনাল লিডার বোর্ড বেরিয়েছে, সেই লিডার বোর্ডটা অনেকটা এইরকম, অনেকটাই এইরকম না, এটাই হচ্ছে আমাদের সেই ফাইনালি লিডার বোর্ড। তো আমরা যা দেখতে পেলাম সেখানে আমাদের 75 মার্কসের মধ্যে যে আর কি টপ করলো, যে সব থেকে বেশি নাম্বার পেলো, সে যেটা হয়েছে সে তোমার পেয়েছে এই মার্কসটা।
55.02 মার্কস পেয়েছে। তো অভিষেককে বলবো তুমি এই মার্কস পেয়েছো, তোমাকে বলবো আরো তুমি চেষ্টা করো যাতে করে তোমার এই মার্কসটা অন্তত পক্ষে 60+ নিয়ে যেতে পারো। কারণ একটাই বলবো, ওই যে আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের লক্ষ্য একটা জায়গায় সিলেক্ট হওয়ার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য আমাদের কটা ভ্যাকেন্সির প্রয়োজন? একটাই ভ্যাকেন্সির প্রয়োজন। আজকে তোমরা অনেকেই কথাটার সঙ্গে বিতর্ক হবে, অনেকে অনেক কথা ভাবতে পারো, কিন্তু ভাবা বিতর্ক করার কিচ্ছু নেই। তুমি নিজে ভাবো ঠান্ডা মাথায় যে আজকে তোমার একটা কাজ পাওয়ার জন্য কটা ভ্যাকেন্সির প্রয়োজন আছে? একটা, কারণ তুমি একটা ভ্যাকেন্সিতেই তুমি নিয়োগ হবে। তোমার 5টা ভ্যাকেন্সি থাকলে তো তুমি 5 জায়গায় নিয়োগ হবে না, হবে তো একটা জায়গাতেই। তাহলে তোমার টার্গেট হচ্ছে একটা ভ্যাকেন্সি থাকলেই যথেষ্ট। আর সেই একটা ভ্যাকেন্সি থাকলেই যে যথেষ্ট, সেই কারণে সেই ভ্যাকেন্সিটার জন্য পড়াশোনা করতে হবে। আমি সেই প্রথম দিন থেকে বলছি, আজকেও বলছি, 80% নাম্বার পাওয়া আজকের দিনে নট এ সেফ কোর। অর্থাৎ 80% তুমি নাম্বার পেয়েও তুমি ভাবতে পারবে যে আমি চাকরি পাবো, এটা কোনো গ্যারান্টি নেই। এটাও সেফ স্কোর নয়। কারণ ভ্যাকেন্সি যেহেতু কম, তাহলে তোমাকে প্রিপারেশনটা বাড়াতে হবে। কারণ ভ্যাকেন্সি আর প্রিপারেশন পরস্পর ইনভার্সলি প্রপোর্শনালি চলে, একটা বাড়লে একটা কমতে হবে। যদি ভ্যাকেন্সি বেশি আসতো, সেখানে কম্পিটিশন কি হতো, লেভেলটা কমে যেত। তার ফলে অনেক কম এতে আমরা পাস করতাম, কাট অফ অনেক কম আসতো, সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ নাম্বার আমাদের কম ফেলে চলতো। কিন্তু এখন যেহেতু ভ্যাকেন্সি কম, অর্থাৎ কম্পিটিশন হাই, তাই জন্য আমাদের কিন্তু নাম্বারটা পেতে হবে। তাই আমি অভিষেককে বলবো তুমি যে লেভেলে আছে, তোমার প্রিপারেশন যেভাবে লেভেলে আছে, এবং বিগত দুটো আরো যে দুটো মক টেস্ট হয়েছে সেখানে তোমার যে পার্সেন্টেজ অফ মার্ক, সবকিছু দেখে আমি একটাই বলবো, আর হয়তো 2 মাস বাকি আছে আমাদের এক্সাম। খুব সম্ভবত 15 জুনের পর থেকে কিন্তু আমাদের সম্ভবত এএলপির এক্সাম শুরু হতে চলেছে। তো সেই হিসাবে দেখলে পারে আমাদের হাতে সময় কিন্তু আর 2 মাস আছে। এই 2 মাস আমি বলবো অবশ্যই করে তুমি আরো ভালো করে প্রিপারেশন নাও, যাতে করে তোমার এই নাম্বারটা 60+ যেতে পারে। তাহলে আমি বলবো তুমি কিছুটা হলেও নিশ্চিতভাবে থাকবে, যাতে তুমি সিবিটি 2 ক্র্যাক করতে পারছো, মানে সিবিটি 2 জন্য তুমি কোয়ালিফাই হচ্ছ, সেটা নিশ্চিন্ত থাকতে পারবে। আমি 55কে সেফ স্কোর দিতে পারছি না, তুমি সেটাকে 60+ টার্গেট নিয়ে চেষ্টা করো। এবং সঞ্জীব এবং পাপাই যারা 50+ নাম্বার রয়েছে যাদের কাছে, তাদেরকে বলবো তোমরাও আরো চেষ্টা করো। তোমাদেরও কিন্তু সেই 60+ নাম্বারটাকে টার্গেট রাখতে হবে, কারণ সেছাড়া কিন্তু উপায় নেই। বারবার বলছি, এখানে আমাদের মেরিট লিস্টে যে 6জনকে স্থান দিয়েছি, আমরা একটা নাম্বার রেখেছি, সেটা হচ্ছে 45+ যারা নাম্বার পেয়েছে তাদেরকেই আমরা এখানে শো করাচ্ছি। তো এই যারা 45+ নাম্বার পেয়েছো, তাদের প্রত্যেককে আমি একটাই জিনিস বলবো, যদি তোমরা এএলপি এক্সামের সঙ্গে যুক্ত হও এবং এএলপি এক্সাম দিতে চাও, তাহলে তোমার হাতে কিন্তু আর 2 মাস সময় আছে। একদম পরীক্ষা কেন্দ্রিক ভাবে বলছি, সেই 2 মাসে খুব ভালো করে চেষ্টা করো, অন্তত পক্ষে একটু এই 2 মাসের জন্য অসামাজিক হয়ে যাও, সমস্ত সামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকো এবং নিজের প্রিপারেশনটাকে চালাও, যাতে করে তোমাদের এই 45 থেকে 15 নাম্বার বৃদ্ধি করতে পারো, যাতে করে 50 যারা পেয়েছো তারা যাতে 10 নাম্বার বাড়াতে পারো, এবং যে 55 পেয়েছো সে যেন আরো 5 নাম্বার বাড়াতে পারো, সেই লক্ষ্যটা রাখো। এবার প্রশ্ন আসবে যে আমি বারবার মক টেস্ট দিচ্ছি, তারপরেও আমার নাম্বারটা ওই লেভেল থেকে আমি বাড়াতে পারছি না, কেন বাড়াতে পারছো না, কি সমস্যা আছে, কেন হচ্ছে না, সেটা নিয়েই আজকের ক্লাসে ডিসকাস, যাতে করে তুমি এই তোমার নাম্বারটাকে অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টরা 40+ পেয়েছো বা 35+ পেয়েছো, তাদেরকে বলবো তোমাদের প্রিপারেশন নিয়ে এখনো কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন আছে। তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, এখনো সময় আছে, খুব ভালো করে পড়ো। আমি এটা বলবো না এই 2 মাসে এমন মিরাক্কেল হবে যে 30 পেয়েছো আর হঠাৎ করে সে 60+ নাম্বার পেয়ে যাবে, এটা হবে না, এটা কোনোভাবেই সম্ভব না এই 2 মাসের প্রিপারেশনে। তবে চেষ্টা করলে হবে না বলতে পারবো না, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তো চেষ্টাটা রাখো যাতে এখান থেকে তুলে নিয়ে যেতে পারো প্রিপারেশনটাকে এই জায়গায়। কিন্তু 30 নিচে যারা রয়েছে, সত্যি কথা বলছি, তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছো কি দাওনি সেটা আমি বলতে পারবো না। যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আশা করবো সিরিয়াস ভাবেই পরীক্ষাটাকে নিয়েছো। আর যদি তা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা খুব ডেড জোনের মধ্যে পড়ে রয়েছো, এবং সেই ডেড জোনটা কিন্তু খুব খারাপ। ওই জোন থেকে তোমাকে কিন্তু ওভারকাম করে বেরোতে গেলে পারে তোমার কিন্তু প্রিপারেশনটাকে আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে, কারণ তোমার যে যেটুকু প্রিপারেশন নিয়েছো তাতে অবশ্যই প্রশ্ন চিহ্ন রয়েছে, কারণ তোমরা এখনো সেই সঠিক প্রিপারেশন নাওনি। এবার এখানে অনেকে অনেক প্রশ্ন করতে বলতে পারে যে স্যার আমার এই ছিল সেই জন্য আমি ভালো করে পড়তে পারিনি, আমার ওই ছিল সেই জন্য। দেখো, অজুহাত কেউ কোনোদিনও শুনবে না, ওটা তোমার কাছে একটা অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। তোমার লাইফে অনেক সমস্যা হতে পারে, প্রত্যেকের লাইফে সমস্যা হতে আছে, কিন্তু দিনের শেষে কম্পিটিশন ওটাকে কিন্তু গুরুত্ব দেয় না। আজকে তুমি পরীক্ষার আগের দিন বললে আমার এই জিনিস হয়েছিল বলে আমি ভালো করে পরীক্ষা দিতে পারিনি, তার জন্য তোমাকে স্পেশাল ফেসিলিটি দেবে না। তাই সেই জিনিসটা থেকে বিরত থাকার চেষ্টা করো। অজুহাত যা কিছু ঘটে যাক, প্রত্যেকের লাইফে আছে, সেই অজুহাতটাকে লোকের সামনে হাইলাইট করে তুলে ধরে কোনো লাভ নেই।
বরং সেটাকে ওভারকাম কি করে করতে হয় সেই জিনিসটাকে শেখো, কিভাবে তোমার নিজের লক্ষ্যটাকে স্থির রেখে এগিয়ে চলতে হয় সেটাকে তুমি স্থির রাখো, তাহলেই সবকিছু সম্ভব। আর যারা টেকনিশিয়ান বা আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তার প্রিপারেশন নিচ্ছ বা তার জন্য পরীক্ষা দিচ্ছ, তাদেরকে বলবো তোমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা করো, করে তারপর সঠিক ডিসিশন নাও, সঠিক সিদ্ধান্ত নাও, যাতে করে তুমি কিন্তু তোমার প্রিপারেশন লেভেলটাকে তুলতে পারো। কারণ প্রিপারেশন লেভেল তোলাটা হচ্ছে সব থেকে বড় কথা। তুমি কোন কোচিং সেন্টারে পড়লে, কোথায় পড়লে সেটা বড় কথা না, তুমি নিজে নিজেও পড়তে পারো, তাতেও কোনো আপত্তি নেই বা তাতেও কোনো আপত্তি থাকার বিষয় না। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি মক টেস্ট দিচ্ছি, আমি সেই প্রিপারেশন শুরু করেছি, সেই প্রিপারেশনটা আমার কি বাড়ছে না ওই একই জায়গায় স্টে করছে না তার থেকে ডাউনফল হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিনিস যেগুলো বললাম এগুলো প্রত্যেকটাকে সকলে মাথায় রাখো, রেখে সেই মোতাবেক কিন্তু চলতে থাকো। এবং আমাদের যে এক্সামটা নেওয়া হয়েছে, এই এক্সামে যে কোশ্চেন লেভেল ছিল সেটা কিন্তু একটা মডারেট লেভেল কোশ্চেন ছিল। বরঞ্চ এর আগে যেটা দেওয়া হয়েছে 24শে ডিসেম্বর 2023 যে মক টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, তাতে যে কোশ্চেন পেপার ছিল সে মডারেট টু হাই লেভেল কোশ্চেন ছিল, হার্ড লেভেল কোশ্চেন ছিল। কিন্তু আজকে এই যে মক টেস্ট অ্যানালিসিস চলছে, এই মক টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে একদম কিন্তু মডারেট লেভেল। তাই এখানে আশা করেছিলাম যে অনেক স্টুডেন্টই ভালো রেজাল্ট করবে। যাই হোক, কিছু সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট খুব ভালো এবং অনেকটাই উন্নতি হয়েছে, আমি দেখেছি কয়েকজন স্টুডেন্টের রেজাল্ট। এবং যাদের হয়েছে তারা আরো চেষ্টা করো যাতে করে 60+ নাম্বারটা আসে 75-এ। আমি সকলকে বলবো 60+ টার্গেট নিয়ে এগোও, তাতে কিন্তু তোমার দৌড় কিন্তু হয়তো 60 না হোক 55+ গিয়ে থামবে, কিন্তু 60-কে যদি যারা টার্গেট করবে না তারা কিন্তু আরো নাম্বার কম পাবে, এটুকু আমি বলতে পারি। ঠিক, তো যাই হোক, এই হচ্ছে আমাদের লিডার বোর্ড ছিল। এবার আসা যাক আমাদের আসল জিনিসে, যে মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা কি, যেটা আমরা দেখলাম যে এই 50+ স্টুডেন্টের 500+ স্টুডেন্টের মধ্যে থেকে মাত্র আমাদের এক্সামে পার্টিসিপেট করা স্টুডেন্টের সংখ্যা 55। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যারা ভাবছে এই মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা কি আছে, কেন আছে, সেটা খুব জরুরি। আমি একদম ফার্স্ট লেভেল থেকে বলছি, মক টেস্ট দেওয়াটা কোন জায়গা থেকে জরুরি। সেটার প্রথম যেটা জায়গা সেটা হচ্ছে একদম তুমি যখন নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে তোমার প্রিপারেশন শুরু করছো, তখন তোমার এই মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। কেন জরুরি? সেখানে ক্ষেত্রে তোমাকে যে মক টেস্টটা দিতে হবে সেটা PYQ ছাড়া আর অন্য কিচ্ছু নয়। তুমি হতে পারে অনেকে টেকনিশিয়ানের জন্য ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করেছো, বা অনেকে এএলপির জন্য প্রিপারেশন, এখন আর এএলপির প্রিপারেশন শুরু করার সময় নেই, যারা টেকনিশিয়ান করছো তাদের জন্য সময় আছে, তাদেরকে আমি বলি। আর যারা এএলপি পরবর্তী বছরের জন্য দিতে চাইছো, 2025-এর জন্য দেবে, তাদের জন্য বলছি। এবং আপকামিং এনটিপিসি গ্রুপ ডি যে সমস্ত এক্সাম আছে, সেই সমস্ত এক্সাম বা যে কোনো তুমি পরীক্ষা, সে এসএসসি হতে পারে, ডাব্লিউবিপি হতে পারে, পিএসসির কোনো পরীক্ষা হতে পারে, এমনকি ইউপিএসসি লেভেলের যে কোনো পরীক্ষা হতে পারে, সমস্ত পরীক্ষার জন্য একটাই রুলস ফলো হয়। সেটা হচ্ছে ফার্স্ট যখন তুমি প্রিপারেশন শুরু করছো, তখন অন্তত পক্ষে দুখানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে একদম পরীক্ষার মতন করে দাও, সময় ধরে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষাটাকে দাও। এই জিনিসে পরীক্ষাটা যখন তুমি দেবে, এই ফার্স্ট টাইম মক টেস্ট, এই মক টেস্টটা দিয়ে তুমি অনেক কিছু জিনিস শিখতে পারবে। প্রথমত যেটা শিখতে পারবে, এই পরীক্ষাটা তোমার জন্য কিনা, এই পরীক্ষার যা সিলেবাস, যা কোশ্চেন, সেটা তুমি ঠিকঠাক পারছো কিনা, সেটা প্রথম জিনিস তুমি শিখবে। তাতে তুমি ডিসিশন নিতে পারবে যে আদৌ তুমি ওই পরীক্ষার জন্য খাটবে কি খাটবে না। এটা হচ্ছে ফার্স্ট ডিসিশন, তোমাকে এইভাবেই নিতে হবে। দ্বিতীয়ত তুমি জানতে পারবে যে ওই পরীক্ষার জন্য যদি তুমি খাটো, তাহলে তোমার কোথায় উইক জোন, কোথায় স্ট্রেংথ রয়েছে, সেই জোনটাকে তুমি সিলেক্ট করতে পারবে। এবং সেই সঙ্গে তুমি জানবে যে ওই পরীক্ষা দিতে গেলে কোন লেভেলে তোমাকে প্রিপারেশন করতে হবে, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো আর তোমার প্রিপারেশনটাকে কোন লেভেলে তুলে নিয়ে যেতে হবে। এই তিনটে বিষয়ের উত্তর তোমার সামনে চলে আসবে। তো এই তিনটে বিষয়ের উত্তরটা তোমার জানাটা খুব জরুরি। না হলে ওই আমরা অনেকে টাকা পয়সার চিন্তা করি, এই দোকানে এই বেশি, ওই দোকানে ওই বেশি, এই সংস্থায় কোর্সের দাম এত টাকা, ওই সংস্থায় কোর্সের দাম এত টাকা। ওই চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তাটা করতে হবে এই জায়গাটা নিয়ে, এই জায়গাটাকে নিয়ে চিন্তা করতে হবে, যাতে আমি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তার জন্য যে টাকাটা ইনভেস্ট করব সেটা কতটা যুক্তিসহ। যদি এই তিনটে প্রশ্নের উত্তর তোমার কাছে টিকমার আসে, তাহলে পারে তুমি সেটার পেছনে ইনভেস্ট করো এবং তার পেছনে দৌড়ো, তাহলে পারে তুমি কিন্তু আলটিমেটলি তোমার গোল অ্যাচিভ করতে পারবে, তোমার সাকসেস পাবে। আর যদি এই তিনটে জায়গায় কোনোটাতেই যদি টিক মার্ক না আসে, অন্তত একটাতেও যদি ক্রস মার্ক আসে, তার মানে তুমি ধরে নাও ওই পথটা না যাওয়াই তোমার ঠিক, তুমি অন্য পরীক্ষার জন্য চেষ্টা করো। এটাই হচ্ছে তোমার মক টেস্ট দেবার প্রথম স্টেজে জরুরি। দ্বিতীয় স্টেজে তুমি যখন মক টেস্ট দেবে, তখন তোমার কি জন্য জরুরি,
যেমন ধরো এখন যারা এএলপির এক্সাম দেবে, যারা এখন এই মক টেস্টটা দিলে, তাদের জন্য এটা কি প্রয়োজনীয়তা? এটা তাদের কাছে প্রয়োজনীয়তা যে আমি পরীক্ষার 2 মাস আগে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মার্কসটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাকে আর কতটা আমার মার্কসটাকে টেনে তুলতে হবে, এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে জরুরি। তাদের ক্ষেত্রে আরো জরুরি যে এখন আমি টাইম ম্যানেজমেন্ট কি করব, আমি কোন কোন জায়গায় এখনো ভুল করে যাচ্ছি, আমার সেই দুর্বল জায়গা যেগুলো ছিল সেগুলোকে কি আমি মেকআপ দিতে পেরেছি কিনা, এটা চেক করার জন্য এই এখন পরীক্ষার 2 মাস আগে যারা মক টেস্ট দিচ্ছে, পার্টিসিপেট করছে, তাদের জন্য এটা জরুরি। তো এইগুলোই হচ্ছে মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা। মক টেস্ট দেওয়াটা একটা ছেলে খেলা না। অনেকে আমি দেখলাম ছেলে খেলা করেছে, কেউ পরীক্ষা দিতে এসছে 17 সেকেন্ড পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে গেছে, কেউ আবার 60 মিনিটই বসেছিল কিন্তু একটা প্রশ্নেরও উত্তর দিইনি। আবার এমনও স্টুডেন্ট আছে যারা ওই 15 মিনিট, কেউ বা 20 মিনিট পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে গেছে। তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি ছ্যাবলামো করার জন্য এসেছে। কারণ মক টেস্ট দিতে গেলে মক টেস্টের মতন দাও, তুমি যখন পরীক্ষা দেবে তখন ঠিক যেভাবে মক টেস্ট দেবে, এখানেও ঠিক সেভাবেই তুমি পরীক্ষাটা দাও। কারণ ওই 1 ঘন্টা যখন পরীক্ষা দিতে বসছো তখন পরীক্ষা দেওয়ার মতন ভাবে পরীক্ষা দিতে বসো। যে পরীক্ষা দিতে বসে আবার তোমাকে উঠে চলে যেতে হবে, এই সিচুয়েশন থাকলে তখন পরীক্ষা দিও না, পরে দিও। কারণ তোমাদের তো 24 ঘন্টা সময় দেওয়া ছিল পরীক্ষাটা দেওয়ার জন্য, তাই যখন তুমি পেতে সময় তখন দিতে, রাত্রিবেলা দিতে, যখন কেউ তোমাকে ডিস্টার্ব করতো না, এটা উচিত ছিল। তাই যখনই যে মক টেস্ট দাও না কেন, অন্তত তাকে সিরিয়াসলি নাও এবং সেটাকে সঠিকভাবে তার নিজের যতটা শিখেছো সেই শিক্ষাটা নিয়ে দেওয়ার চেষ্টা করো। অনেকেই আছে জানি মক টেস্ট দিতে বসছে দুখানা মোবাইল ফোন নিয়ে, এদিকে মক টেস্ট দিচ্ছে, এদিকে ফোন থেকে সার্চ করে দেখে এখানে বসিয়ে দিচ্ছে। এগুলো করলে চলবে না, এগুলোকে বন্ধ করতে হবে। এটা সততা নয়, নিজের সততার সঙ্গে পরীক্ষা দিলে তবে তোমার সেটা রিফ্লেক্ট হবে। অ্যাকচুয়ালি মক টেস্ট হচ্ছে তোমার একটা আয়না। মক টেস্ট হচ্ছে একটা আয়না যার সামনে তুমি দাঁড়িয়ে তুমি দেখতে পাবে তুমি কি, অর্থাৎ তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে সেটাকে দেখতে গেলে পারে সেই প্রিপারেশনকে দেখার যে আয়না, সেটা হচ্ছে মক টেস্ট। তুমি কি শিখছো, কি পারবে, কতদূর যেতে পারবে, সেটা তোমাকে জানতে গেলে তোমাকে মক টেস্টে বসতেই হবে, তবে তোমার মক টেস্ট কার্যকর হবে। আর প্রিপারেশন না নিয়ে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, তাতে নিজের কনফিডেন্স লেভেল ডাউন হবে। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মক টেস্ট কি পারবে লক্ষ্যে পৌঁছে দিতে? একদম 100% মক টেস্ট তোমাকে পারবে লক্ষ্যে পৌঁছে দিতে, 100%। কিভাবে? ভাবেটা এইভাবে যে তুমি আজকে মক টেস্ট দিতে এলে, মক টেস্ট দিতে এসে তুমি অনেক কিছু জানতে পারলে। কেন? তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে সেটা তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। আগে আমি বললাম কিভাবে ক্লিয়ার করতে হবে, তুমি আদৌ সেই পরীক্ষার জন্য যোগ্য কিনা। আজকে তুমি ইউপিএসসির জন্য চেষ্টা করা শুরু করলে লাভ নেই, যদি তুমি ওই 3টে প্রশ্নের উত্তর সঠিক তোমার কাছে না থাকে, তাহলে তোমার সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে তো লাভ নেই। তাহলে তুমি লক্ষ্যে যদি পৌঁছতে হয়, তোমার আলটিমেট লক্ষ্য কি, আলটিমেট গোল কি? তোমার একটা জব পাওয়া। তা সেই জবটা পেতে গেলে পারে তোমাকে যেন তেন প্রকারে পেতে হবে, সেটা যে জবই হোক। অবশ্যই প্রত্যেকের একটা ড্রিম জব থাকে, তাহলে ড্রিম জবে অ্যাচিভ করতে গেলে সেই লেভেলে তোমাকে আগে টেস্ট করে দেখতে হবে যে আমি ড্রিম করেছি এটা, কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করার মতন পোটেনশিয়ালিটি আমার মধ্যে আছে কিনা। যদি থাকে তুমি নিশ্চয়ই পারবে, কিন্তু না থাকলে তো হবে না। তাহলে আমাদের যেটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে গেলে, লক্ষ্যে পৌঁছতে গেলে পারে আগে সেই লক্ষ্যটায় আমি পৌঁছতে পারবো কিনা, তার পথ কতটা জটিল কতটা সহজ সেটাকে আমি জানবো কি করে, সেটা তোমাকে এই মক টেস্ট শিখিয়ে দেবে, বলে দেবে যে আচ্ছা তুমি এইটার জন্য সঠিক যোগ্য কিনা। কারণ যদি না হয়, তুমি আজকে মনে করো ইউপিএসসি এই এক্সাম দেবে বা ডাব্লিউবিসিএস এই এক্সাম দেবে, তার জন্য তুমি প্রিপারেশন শুরু করলে, দীর্ঘমেয়াদী 6 বছর প্রিপারেশন করে তুমি আদৌ কিছু করতে পারলে না। কেন পারলে না? কারণ তুমি এই 3টে প্রশ্নের উত্তর তোমার কাছে সঠিকভাবে নেই, তাই জন্য। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে থাকতো, তাহলে তুমি এই জায়গায় আর অ্যাপ্রোচই করতে না, তার বদলে তুমি চলে যেতে ডাব্লিউবিপি তে, কিংবা তুমি চলে যেতে গ্রুপ ডি তে, কিংবা আরআরবি রিলেটেড যে সমস্ত এক্সাম হয়, এএলপি হতে পারে, হতে পারে সেটা টেকনিশিয়ান, হতে পারে তোমার এনটিপিসি, ঠিক আছে, এই সমস্ত এক্সাম, বা তুমি এসএসসির কোনো এক্সামে গিয়ে তুমি খুব সহজে ক্র্যাক করতে পারতে যদি তুমি ওই শুরুতে যদি একটা মক টেস্ট দুখানা দিতে। তাহলে তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হতো যে আমি আদৌ এই পরীক্ষাগুলোর মধ্যে কোন পরীক্ষার জন্য যোগ্য, সেই যোগ্যতাটাকে আগে জানা দরকার। তাছাড়া এইগুলোই নয়, এর পাশাপাশি তোমাকে এই মক টেস্ট দেখাবে তুমি প্রিপারেশনটা সঠিক ট্র্যাকে তোমার চলছে কিনা, প্রিপারেশনটা তোমার সঠিক ট্র্যাকে চলছে কিনা, যে তুমি যে পড়াশোনা করছো সেই ট্র্যাকটা ঠিক আছে কিনা, যে আমি যতটা পড়ছি ততটা ঠিকঠাক শিখছি কিনা, এই জিনিসটাকে তোমাকে জানাবে। তোমার কোনো কনসেপ্ট যে পড়ছো বারবার, সেখানে সবকিছু যে ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, সেটা তুমি বুঝতে পারবে মক টেস্টের মাধ্যমে। আর এই প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট্ট ভাবে যুক্ত করলে সেই পাইলেই তোমাকে তোমার সেই লক্ষ্যটাই পৌঁছে দেবে। এই কারণের জন্য মক টেস্ট
অবশ্যই জরুরি, এবং মক টেস্ট তোমাকে কিন্তু অবশ্যই করে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। তার জন্য তোমাকে সঠিকভাবে সেই মক টেস্টটাকে দিতে হবে, এবং তারপর আসে মক টেস্ট অ্যানালিসিস করার। আমাদের দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা মক টেস্ট অ্যানালিসিস করে। আমরা প্রচুর মক টেস্ট দিই। অনেকে দেখবে শুনবে যে আমি 60টা 70টা একটা এক্সামের আগে মক টেস্ট দিয়েছি, অথচ আমি কিছু করতে পারছি না। অনেক স্টুডেন্টই বলেন যে পরীক্ষার সময় গিয়ে আমি কিছু করতে পারছি না। তার একটাই কারণ, তারা মক টেস্ট অ্যানালিসিস করে না। কারণ মক টেস্ট দিতে তোমার যতটা সময় লাগে, ধরো 1 ঘন্টা তুমি একটা যদি মক টেস্ট দাও, তাহলে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা তোমার কাছে সময় রাখো ওই মক টেস্টটাকে অ্যানালিসিস করার জন্য। যদি রাখতে পারো দেন তাহলে পারে কিন্তু তোমার কাজ হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। তৃতীয়ত যে জিনিসটা বলবো, কখন আমরা মক টেস্ট দেওয়া শুরু করব। প্রথম মক টেস্ট যেটা দেওয়ার কথা বললাম, পিওয়াইকিউ বেস মক টেস্ট, একদম অ্যাট এ টাইম ফার্স্ট যখন প্রিপারেশন শুরু করবে তখন দেবে। এটার সংখ্যা হবে 2টো, তার বেশি নয়, তার থেকে কম নয়। দিয়ে তুমি যাচাই করে নিলে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি যোগ্য কি যোগ্য নয়। নেক্সট দ্বিতীয় স্টেপ, যখন তুমি মক টেস্ট দেওয়া শুরু করবে, যখন তোমার প্রিপারেশন অন্তত 75% কমপ্লিট হবে। এই 75% প্রিপারেশনে না পৌঁছানো পর্যন্ত, এই 75% প্রিপারেশনে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই মক টেস্ট নয়। এই প্রিপারেশনে পৌঁছবে, দেন তারপর মক টেস্ট দেওয়া শুরু করবে। তার আগে কিন্তু মক টেস্ট দিওয়ে না। কারণ তার আগে মক টেস্ট দিলে কি হবে, তুমি যখন দেখবে আমি মক টেস্ট দিয়েছি, দিয়ে নাম্বার কম পাবে, এটাই স্বাভাবিক। ধরো তুমি কম পেলে 35 পেলে, বা 35%-এর নিচে নাম্বার পাচ্ছ। এবার তুমি যখন অ্যানালিসিস করতে যাচ্ছ, তখন গিয়ে দেখছো অর্ধেক জিনিস তুমি জানো না। তখন তোমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, আদৌ আমি এই পরীক্ষার জন্য যোগ্য নই, আমার এই পরীক্ষাটা দিতে পারবো না, বা আমার পক্ষে এই পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। তাই জন্য অন্তত পক্ষে তোমাকে 75% প্রিপারেশন রেডি করতে হবে। দেন তারপর তুমি মক টেস্ট দেওয়া শুরু করো। তাহলে তুমি বুঝতে পারবে, না আমি কোশ্চেন পেপারে ম্যাক্সিমাম জিনিস পড়তে পারছি এবং অ্যান্সার দিতে পারছি, এবং যখন পাচ্ছি না সেগুলোকে আমি খুঁজে পাচ্ছি আমি যে পড়েছি তার মধ্যে থেকে। তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি যদি আরো 100% কমপ্লিট করতে পারি, তাহলে পারে তখন আমি সম্পূর্ণ ভালোভাবে সেই প্রিপারেশনটা নিতে পারবো। তো এই 75% প্রিপারেশন যখনই তোমার কমপ্লিট হবে, তখন তুমি অন্তত পক্ষে সপ্তাহে একটা, অর্থাৎ মাসে 4টে দাও। মাসে তুমি 4টে দাও, মাসে 4টে, অথবা সপ্তাহে তুমি একটা করে দিলে মাসে তোমার 4টে হবে। যখন 75% তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে সিলেবাস পড়া, তখন থেকে তুমি মক টেস্ট দাও, এবং সেটা সপ্তাহে অন্তত পক্ষে একটা করে, বা 2 সপ্তাহে একটা দাও। যদি একটা করে প্রতি সপ্তাহে সম্ভব না হয়, 2 সপ্তাহে একটা দাও, কিন্তু দাও। দিলে পারে তুমি অনেক কিছু জানবে। তিন 3 নম্বর যেটা তোমাকে কাজ করতে হবে, সেটা কি করতে হবে? 3 নম্বর কাজটা হচ্ছে যে তোমার পুরো 100% সিলেবাস যখন কমপ্লিট হয়ে গেছে, তখন কি করবে? দেখো 100% তোমার সিলেবাস কমপ্লিট, তখন তোমার কাজ হবে একটাই। সেটা কি? যে একদিন অন্তর অল্টারনেটিভ ডেতে তুমি মক টেস্ট দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার মাসে কি হবে, 30-এ যদি মাস ধরি, তাহলে মাসে তোমার 15খানা মক টেস্ট হবে। অল্টারনেটিভ ডেতে তোমাকে দিতে হবে, কারণ তোমার 100% সিলেবাস তৈরি, তোমাকে নতুন করে শেখার কিচ্ছু নেই। তখন তোমার কাজ রিভিশন করা, আর কি করা, মক টেস্ট দেওয়া, এবং মক টেস্ট দিয়ে দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করে সেগুলোকে রিপেয়ার করা। সেই জন্য তোমাকে অন্তত অল্টারনেটিভ ডেতে একবার করে দিয়ে যেতে হবে এই মক টেস্টটা। 4 নম্বর স্টেপ কি? এটা হচ্ছে চতুর্থ স্টেজের মক টেস্ট। এই চতুর্থ স্টেজের মক টেস্ট কি হবে? যখন তোমার পরীক্ষা আর কি থাকবে, 1 মাস বাকি থাকবে, 1 মাস বাকি থাকবে, তখন তুমি এভরিডে দাও, এভরিডে তুমি মক টেস্ট দাও। তবে এই মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে বলবো রেপুটেড সংস্থার, যেখানে খুব ভালো, যারা দীর্ঘদিন ধরে যাদের সুনাম রয়েছে মক টেস্ট নেওয়ার পক্ষে, মক টেস্ট নেওয়ার জন্য, সেই রকম যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থা থেকে মক টেস্ট দাও। যারা তোমার যে চাহিদা, তোমার যে এক্সাম দিতে চলেছো সেখানকার কম্পিটিশন লেভেল, সেখানকার যে হার্ড লেভেল, সফট, লো লেভেল, মডারেট লেভেল, সমস্ত ধরনের মক টেস্ট তোমাকে প্রোভাইড করবে, সেরকম জায়গায় গিয়ে অবশ্যই করে মক টেস্ট দাও। দেখো প্রিপারেশন একটা কাছে কিন্তু তোমার কাছে ইনভেস্টমেন্ট। তুমি আজকে যদি গ্রাম অঞ্চলে হও, দেখবে চাষিদের যদি দেখো, তাহলে চাষিরা কিন্তু ফসলের জন্য প্রচুর টাকা ইনভেস্ট করে। কখনো সেই ইনভেস্টমেন্ট থেকে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই টাকাটা কিন্তু উঠে আসে না, তাদের সেই টাকাটা জলেই চলে যায়। তারপরে কিন্তু চাষি হাল ছাড়ে না, পরের বছর আবার কিন্তু সেই চাষটা করতে যায়। আবার অনেক সময় ফসল ভালো ফললেও দেখা যায় ফসলের দাম না থাকার জন্য কম পয়সায় ফসল বিক্রি করতে লাভ হয় না। তারপরেও চাষি কিন্তু সেই ফসল ফলায় এবং ফসল ফলিয়ে তার জন্য চেষ্টা করে। তাই তোমাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং তোমার বাড়িতে যদি তোমার বাবা, কাকা, জ্যাঠারা কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে, বা তোমার এলাকায় যদি কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত মানুষ থাকে, তাদের কাছে গিয়ে জেনে নিও বিষয়টা আমি ঠিক বললাম কিনা।
তাহলে ঠিক সেই রকমই তুমি একটা প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশনের ইনভেস্টমেন্টটাও তোমার কিন্তু সেই রকমই হওয়া উচিত। যেমন চাষ করতে সঠিক বীজ ফুলতে হয়, সঠিক দামের ভালো কোয়ালিটির বীজ দিলে ভালো ফসল পাওয়া যাবে, সঠিক সার প্রয়োগ করলে সঠিকভাবে গাছের গ্রোথ হবে, ঠিক তেমনই এখানেও তোমার সেই জিনিসটা সঠিক জায়গায় পড়লে তুমি সঠিক জিনিস শিখবে, আর সঠিক জিনিস শিখলে তবে তুমি কিন্তু তোমার সেই লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য কিন্তু এগোতে পারবে। তাই যাই করো না কেন, সস্তার পেছনে না ছুটে সবসময়ের জন্য আমি বলবো কোয়ালিটির পেছনে ছোটো, তাহলে পারে জীবনে অনেক কিছু করতে পারবে। যে কোনো জিনিস যখনই তোমার প্রয়োজন সবসময়ের জন্য কোয়ালিটিকে ফলো করো, কখনোই তুমি এটাকে ফলো করো না তার সস্তা না দামি। কোয়ালিটির পেছনে যাও, দেখবে সবকিছু তোমার ঠিক থাকবে। তো সস্তার পেছনে দৌড়লে কিন্তু ওই বলে কথাই সস্তা তিন অবস্থা, তাই কিন্তু হবে। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মক টেস্ট থেকে আমরা কি কি শিখবো। অবশ্যই মক টেস্ট থেকে আমাদের শিক্ষা নেওয়ার মতন প্রচুর জিনিস আছে। প্রথমত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, আমাদের কোথায় শক্তি কোথায় দুর্বলতা, সেই জিনিসটা প্রথমে জানতে পারবে এবং এটা জানা খুব জরুরি। দ্বিতীয়ত তুমি যে জিনিস শিখবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হবে। পরীক্ষার সময় কোন প্রশ্নের জন্য আমি কতটা সময় ব্যয় করতে পারি, জিকের জন্য আমি কতটা সময় ব্যয় করব, সায়েন্সের জন্য কতটা ব্যয় করব, ম্যাথের জন্য করব, রিজনিং এর জন্য করব, সেই যে টাইম ম্যানেজমেন্ট। কারণ তোমাকে পরীক্ষার জন্য সময় 1 ঘন্টা, তার মধ্যে তোমাকে 75টা হোক, কোনো পরীক্ষায় 100টা, তার জন্য হয়তো 90 মিনিট সময় দেবে। সেই হিসাবে তোমাকে অ্যানালিসিস করে তৈরি করতে হবে যে টাইম ম্যানেজমেন্ট তুমি কি করে করবে। তিন যে জিনিসটা শিখবে সেটা অ্যাকুরেসি, অর্থাৎ 100% নিশ্চয়তার সঙ্গে তুমি পরীক্ষায় অ্যান্সার দিতে পারছো কিনা, সেই জিনিসটা তুমি শিখবে কিন্তু এই মক টেস্ট থেকে। শিখবে তুমি আরো, সেটা হচ্ছে তুমি যেটুকু পড়াশোনা করেছো সেটুকু পড়াশোনা তোমার জন্য কতটুকু এফেক্টিভ হয়েছে, আদৌ কি তুমি পড়ে গেছো। আমরা অনেকেই পড়ি কিন্তু তারপর সেগুলো মনে থাকে না, সেটা কতটা মনে থাকছে, কতটা তুমি সেটাকে করতে পারছো, সেই জিনিসটা কিন্তু তুমি জানতে পারবে এই মক টেস্ট থেকে। তো এই রকম তুমি জিনিসপত্র রয়েছে যেগুলোকে তুমি শিখতে পারবে একটা মক টেস্ট দেওয়ার মাধ্যমে। তো এই জন্য কিন্তু প্রয়োজন আছে অবশ্যই করে মক টেস্ট দেওয়া। এছাড়াও আরো অনেক কিছু শিখতে পারো, আমি বেসিক জিনিস যেগুলো সেগুলো বলে দিলাম যে এগুলো তুমি শিখতে পারবে। এবার হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস কি করে করবে। আমি ওই আগেই বলেছি যে আমাদের এই আজকে যে এই যদি যা পরীক্ষা দিয়েছে তাতে যদি 100% ধরি, বা আমি ধরে নিলাম যে 55%, 55 জন স্টুডেন্ট মক টেস্ট দিয়েছে, তার মধ্যে আমি বলছি তোমরা নিজেরা নিজেদের কথা চিন্তা করো, খুব জোর 5টা স্টুডেন্ট আছে যারা মক টেস্ট অ্যানালিসিস করবে, 5 জন স্টুডেন্ট, আর বাকি 50 জন স্টুডেন্ট আছে যাদের কাছে অ্যানালিসিস করাটা কোনো দামই নেই, মূল্যই নেই। হয়তো তারা জানে না, বা জানলেও তাদের করার মতন সময় নেই। আমি একটা জিনিস আবারও বলছি, যদি 1 ঘন্টার এক্সাম দাও তার জন্য 2 থেকে 2.5 ঘন্টা সময় রাখো সেটাকে কি করার জন্য, অ্যানালিসিস করার জন্য। কারণ অ্যানালিসিস খুব জরুরি, কারণ মক টেস্ট দিলে লাভ হয় না। অনেক আছে, কেউ বলছে আমি 200টা মক টেস্ট দিয়েছি তারপরেও আমার এক্সাম ক্র্যাক হচ্ছে না, তার পেছনে একটাই কারণ, ও 200টা মক টেস্ট দিয়ে গেছে বাট সঠিক পদ্ধতিতে প্রথম কথা মক টেস্ট দিইনি, দ্বিতীয় কথা হচ্ছে সে অ্যানালিসিস করেনি। তো অ্যানালিসিস করা জরুরি, কারণ অ্যানালিসিস করলেই তবে তুমি শিখবে, তোমার গ্রাফটাকে তুমি খুঁজে পাবে, এরকম ভাবে তোমার গ্রাফ উঠবে। আজকে তুমি মক টেস্ট দিলে পেলে 30, 1 মাস পর মক টেস্ট দিলে সেখানে পেলে 35, আবার মক টেস্ট দিলে হয়তো কোনো কারণে 37 হয়ে গেল, বা সেটা হতে গেলে 32 হয়ে যেতে পারে। তোমাকে সেই রিপেয়ার করে যেতে হবে, আর প্রতি মাসে মক টেস্ট দিয়ে তোমাকে চেক করতে হবে যে আমার প্রিপারেশনটাকে আমি স্টেপ আপ করতে পারছি কিনা। তোমার প্রিপারেশন কিন্তু এইভাবে গ্রাফের মতন স্টেপ আপ হতে থাকবে, সিঁড়ির ধাপের মতন। সেই প্রিপারেশনটাকে কিন্তু বজায় রাখতে হবে। একটা জিনিস তুমি জানবে যে যে খেলোয়াড়টা মাঠে খেলতে গিয়ে যখন প্র্যাকটিস ম্যাচ খেলছে, সে যখন প্রতিদিন 100 করে প্র্যাকটিস ম্যাচে, তার কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে গিয়ে সম্ভাবনা বেশি থাকে যে সে অন্তত 100 না করুক 100-র কাছাকাছি কিন্তু চলে যেতে পারবে। এটা কিন্তু সম্ভাবনা আছে, যে প্রত্যেকটা ম্যাচে 100 করছে প্র্যাকটিস ম্যাচে, তার কিন্তু ফাইনাল ম্যাচে গিয়ে 100 করার টেন্ডেন্সি প্রচুর থাকবে। যে হ্যাঁ, সে ভালো 100 না করুক অন্তত 100-এর কাছাকাছি রান করবে, ভালো রান করবে, কারণ সে ছন্দে রয়েছে। কিন্তু যে ছেলেটা প্র্যাকটিস ম্যাচ দেয়ই না, প্র্যাকটিস ম্যাচ খেলেই না, প্র্যাকটিস ম্যাচে যে 0 করছে, 10 করছে, 5 করছে, সেই ছেলেটার কাছে বা সেই প্লেয়ারটার কাছে তুমি এটা আশা করতে পারো না সে 100 রান করবে। সেটা হয়তো ফাটকা খেলে একদিন করতে পারে, প্রতিদিন সে কোনোদিনই করতে পারবে না। কারণ আউট অফ প্রিপারেশন নিয়ে, আউট অফ প্রিপারেশন থেকে সে কোনোভাবেই আসল ম্যাচে গিয়ে 100 করে দেবে, সেটা মিরাক্কেল ছাড়া আর কিচ্ছু নয়।
এবং সেটা ওই ফাটকা একদিন হয়তো করতে পারবে, পরের দিন করতে পারবে না, কারণ ধারাবাহিক পারফরমেন্স এক ধরনের হয় আর ফাটকা পারফরমেন্স একদিন হয়। ওই ফাটকা পারফরমেন্স হলে দেখবে গ্রাফটা এরকম উঠলো, হঠাৎ করে নেমে গেল, তারপর আর উঠলোই না। আর যারা ধারাবাহিক তাদের দেখবে কার্ভ এরকম এরকম ওঠানামা করে, একদিন ভালো খেললো, একটু একদিন একটু খারাপ খেললো, তাদের কার্ভ এভাবে ওঠানামা করে। ঠিক এখানেও তাই, আজকে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন যত মক টেস্টে তুমি দেবে, তুমি মক টেস্টে যত ভালো স্কোর করতে থাকবে, আজকে মক টেস্টে যদি তুমি ভালো স্কোর করতে থাকো, তুমি অবশ্যই নিশ্চিত রূপে আশা করবে যে তোমার ফাইনাল যখন তুমি পরীক্ষা দেবে তখনও তোমার সেই মক টেস্টটা সেই লেভেলেই তুমি মার্কস পাবে। কারণ সেই প্রিপারেশনটা তোমার বজায় রাখতে হবে, সেই প্রস্তুতিটার ধারাবাহিকতাকে তোমার বজায় রাখতে হবে নাম্বার পাওয়ার, তাহলেই হবে। আর সেটা একমাত্র করা সম্ভব যখন তুমি মক টেস্ট দেওয়ার পর নিজেকে অ্যানালিসিস করবে, নিজেকে আয়নার মতন ভাবে দেখবে এবং একটা একটা করে খুঁত খুঁজে বের করবে, তখনই তুমি কিন্তু এটা পারবে, তার আগে কিন্তু পারবে না। এবার অ্যানালিসিস করার সময় তোমাকে এবং এই মক টেস্ট দেওয়ার টোটাল প্রসেসের সময় কতগুলো জিনিস তোমাকে খুব মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে এক্সাম কন্ডিশন, অর্থাৎ তুমি যখন মক টেস্ট দিচ্ছ তখন কিন্তু তোমার এক্সাম কন্ডিশনটা বজায় রাখতে হবে। অর্থাৎ আমার 1 ঘন্টা পরীক্ষা, ওই 1 ঘন্টা যেমন পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে তুমি যেমন বাইরে উঠে যাবে না, কোনো ডিস্ট্রাকশন তুমি কাজ করবে না, ঠিক তেমনই তোমাকে কিন্তু সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে এক্সাম কন্ডিশনে, সেটা হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, মর্নিং শিফটে পরীক্ষা হয়, নুন শিফটে পরীক্ষা হয় অ্যান্ড ইভিনিং শিফটে পরীক্ষা হয় ইন জেনারেল। তাহলে তোমাকে পরীক্ষাটা এই 3টে সময়ের মধ্যে, যে 3টে সময়ে যে টাইম ধরে পরীক্ষাগুলো হয় সেই টাইমটাকে মেনটেন করে দিতে হবে, কারণ এই 3টে সময়ের ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়। সেই ওয়েদার কন্ডিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কখনো গরম বেশি, কখনো ঠান্ডা বেশি, এরকম থাকে। তাই এই ওয়েদার কন্ডিশনটাকে ফলো করে কিন্তু তোমাকে আলটিমেটলি প্রিপারেশনটা করতে হবে, মানে মক টেস্টটা তোমাকে দিতে হবে। তাহলে পরীক্ষার সঙ্গে রিলেটেড, এমন না তুমি রাত্রিবেলা 10টার সময় পরীক্ষা দিতে বসলে, সন্ধ্যে 6টার সময় পরীক্ষা দিতে বসলে, এগুলো পরীক্ষা দেওয়া না দেওয়াই সমান। কারণ এই সময় তুমি কখনোই তুমি কোনো এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাবে না, তাই এই সময়ে পরীক্ষা দেওয়া মানে তোমার সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। মক টেস্ট দিতে গেলে তোমাকে এই টাইমগুলোকে মেনটেন করতে হবে, যে সময় পরীক্ষা হয় সেই কন্ডিশন। শুধু তাই নয়, তোমাকে মেনটেন করতে হবে, তুমি হয়তো একটা পরীক্ষা দিতে গেছো, হয়তো যে স্কুলে যে সেন্টারে গেছো, এখন হয়তো সব জায়গায় ফ্যান আছে, এসি আছে, সেটা নয়, তবে কিছু কিছু জায়গায় থাকে না। সেই জন্য তোমাকে কিন্তু এটা অভ্যাস করতে হবে যে সবসময় ফ্যানের তলায় বসে আরাম জায়গায় বসে পরীক্ষা দেবে তা না, সেটা করলে হবে না। তুমি অবশ্যই করে কখনো ফ্যানের তলায় বসে পরীক্ষা দাও, কখনো ফ্যানের থেকে দূরে গিয়ে বসে পরীক্ষা দাও, এতে এক্সাম কন্ডিশন তৈরি হবে। সব জায়গায় যে এসি চললেও যে সব জায়গায় সমানভাবে তুমি তাপমাত্রা থাকবে, সব জায়গায় সমান শীতল থাকবে এমন না, হতেই পারে কোনো জায়গায় গরম বেশি হবে, কোনো জায়গায় গরম কম হবে। তো সেই জন্য তোমাকে কিন্তু সেই কন্ডিশনটাকে মেনটেন করতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস কন্ডিশন তোমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমার মেন্টাল সেট আপটা হওয়া দরকার যে হ্যাঁ আমি এক্সাম সেন্টারে বসেই আমি আমার পরীক্ষাটা দিচ্ছি, তখন কোনো রকম ডিস্ট্রাকশন চলবে না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা করি কি করি, খাটের মধ্যে শুয়ে শুয়ে বসেই পরীক্ষা দিচ্ছি বা খাটে বসে পরীক্ষা দিচ্ছি। তুমি কি কোনো পরীক্ষার হলে গিয়ে খাট পাবে, না খাটে বসে পরীক্ষা দিতে পারবে? কোনোটাই পারবে না। তাহলে তোমার উচিত কি, যদি বাড়িতে চেয়ার টেবিল থেকে চেয়ার টেবিলে বসে পরীক্ষা দাও, পরীক্ষার সময় ওইভাবেই তুমি পরীক্ষা দেবে। এবং যদি সেটা না হয়, নিতান্তই চেয়ার টেবিল না থাকে, অন্তত পক্ষে সে বসে তারপর পরীক্ষাটা দাও। তাহলে কি হবে, ওই এক্সাম কন্ডিশনটা তোমার মধ্যে তৈরি হবে। তাছাড়া কিন্তু এক্সাম কন্ডিশন তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওই যে মক টেস্ট প্র্যাকটিস করে গেলে হবে না, প্র্যাকটিস ম্যাচটাকে সেভাবে খেলতে হবে যেটা তুমি ফাইনাল ম্যাচ যেভাবে খেলবে ঠিক সেভাবে। এবং আরো একটা বিষয়, আরো একটা জিনিস আগে আমি বলিনি, সেটা হচ্ছে এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দেওয়া আর বাড়ি বসে 100টা মক টেস্ট দেওয়া কোনো লাভ হচ্ছে কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে একটা পরীক্ষা দেওয়া। এবার এক্সাম সেন্টারে গিয়ে কি করে দেবো, যে পরীক্ষাগুলো আছে যেগুলো তোমার বয়সের মধ্যে পড়ে এবং অনলাইনে মক টেস্ট মানে অনলাইনে পরীক্ষা হয়, যেভাবে তুমি আজকে এলপির জন্য প্রিপারেশন নিচ্ছ, এলপির পরীক্ষা যেভাবে হয় সেইভাবেই যে সমস্ত পরীক্ষা হচ্ছে, এসএসসির পরীক্ষাগুলো হচ্ছে, যদি বয়স থাকে সেই পরীক্ষাগুলোই যাও। পরীক্ষা দিয়ে পাস করার জন্য যাবে না, শুধু যাবে চেক করতে সেই এক্সাম কন্ডিশনটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন, সেটা বোঝার জন্য। তাহলে পারে তুমি জানতে পারবে, শিখতে পারবে যে আদৌ একটা অনলাইন এক্সাম কিভাবে কন্ডাক্ট হয়, তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। এই এক্সাম কন্ডিশনের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং সেইভাবেই কিন্তু তোমাকে চলতে হবে। দ্বিতীয় জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে তোমাকে একটা আলাদা খাতা তৈরি করতে হবে শুধুমাত্র মক টেস্ট দেওয়ার জন্য। সেই খাতাটা কি হবে, সায়েন্সের নিউমেরিক্যাল যেগুলো থাকবে সেগুলো লাগবে, সেগুলো ম্যাথের কোশ্চেন গুলো এবং রিজনিং এর কোশ্চেন গুলো, প্রত্যেকটা জিনিস ফ্রেশ ভাবে থাকবে। কিভাবে থাকবে, যখন তুমি মক টেস্ট দিচ্ছ
মনে করো তোমার 35-এর দাগে একটা সায়েন্সের নিউমেরিক্যাল এসে, তুমি 35 লেখো, লিখে ওই নিউমেরিক্যালটাকে সলভ করো, ওই খাতাটা একটা আলাদা খাতা করবে। আমরা ম্যাক্সিমাম কি করি, হয়তো টেনে যেতে যেতে বসেই মক টেস্ট দিচ্ছি, সেটা কন্ডিশন নয়। হয়তো বাজার করতে করতেই মক টেস্ট দিচ্ছি, সেটা কন্ডিশন নয়। এগুলো করলে কিচ্ছু লাভ হবে না। লাভ হবে ঘরে বসে সঠিকভাবে পরীক্ষার কন্ডিশন তৈরি করে তবে পরীক্ষা দেওয়া। এবং ওই একখানা পেজ নিলাম এইটুকুনি A4 শিট নিয়ে, ওর মধ্যে ছুটি 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 করে লিখলাম, এইভাবে লিখে লিখে করলাম, ও দিয়ে অ্যানালিসিস করতে পারবে না। ফ্রেশ ভাবে করো। তুমি যখন অ্যান্সারটা করছো 35-এ, তুমি শর্টেই করো, কিন্তু 35 নাম্বার দিয়ে অঙ্কটা যা করার করো। তারপর হয়তো তোমার চলে এলো 50 নম্বরে একটা ম্যাথ, তুমি 50 নম্বর দিয়ে তারপর সেই ম্যাথটাকে করো। এটা কোথায় কাজে লাগবে? যখন তুমি অ্যানালিসিস করবে তখন তোমার এই বিষয়গুলো কাজে লাগবে। যে আচ্ছা, এই অঙ্কটা আমি পরীক্ষার সময় করতে আমার 1.5 মিনিট সময় লেগে গেছে, তাহলে এইটাকে আমার টাইম কমাতে হবে। কারণ তুমি বুঝবে না, কিন্তু পরীক্ষা দেওয়ার পর দেখবে কোশ্চেনের ওই মাথায় দেখিয়ে দেয় প্রত্যেকটা কোশ্চেন তুমি কত সময় নিয়েছো সেটাকে দেওয়ার জন্য, অ্যাটেম্প করার জন্য। তা তুমি দেখছো ওখানে তোমার দেখাচ্ছে 1.5 মিনিট তোমার সময় লেগেছে, তাহলে ওই 1.5 মিনিট সময়টা কমাতে গেলে পারে তুমি দেখতে হবে তুমি কোন প্রসেসে ওটাকে সলভ করেছো, আর কোন প্রসেসে করলে তুমি সেটাকে আরো কম সময় করতে পারো। এই অ্যানালিসিসটা করার জন্য কিন্তু তোমাকে ওই আলাদা একটা ফ্রেশ খাতা করতে হবে, যে খাতাটা অনলি ফর মক টেস্ট। এবং সেই খাতার সামনে একটা পেজ রাখো, যে পেজটাতে তুমি একটা গ্রাফ তৈরি করবে ঠিক এইভাবে, যে তোমার এখানে কবে কবে এক্সাম দিচ্ছ সেই ডেট রাখো, আর এদিকে তুমি কত মার্কস পাচ্ছ সেটা রাখো। রেখে তুমি একটা গার্ভ পাবে, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার উন্নতি হচ্ছে নাকি তোমার কার্ভটা এইভাবে অবনতির দিকে এগোচ্ছে। সেটা তুমি কিন্তু খুব ভালোভাবে পারবে। এগুলোকে ফলো করতে হবে, এগুলো করা কিন্তু প্রত্যেকটা সময় সাপেক্ষ। আমি আগেই বলেছি যে এতটা সহজে তুমি কোনো কিছু করতে পারবে না। কোনো ওষুধ নেই, কোনো মেডিসিন নেই যেটা খাবে আর তুমি পাস করে যাবে। আমার অন্তত জানা নেই, যদি কোনো জায়গায় জানা থাকে তুমি সেটা ফলো করতে পারো। কিন্তু পরিশ্রম করতে হবে। যে করে সে পায়, যে করে না সে পায় না। ওই যে বলেছি, একটা লোক ভ্যাকেন্সি থাকলেও তুমি চাকরি তখনই পাবে যখন তুমি প্রিপারেশনটা করতে পারবে, অর্থাৎ আলটিমেটলি তুমি পরিশ্রম করতে পারবে। তুমি পরিশ্রম না করে তুমি ভাববে ওই একটা ভ্যাকেন্সি বেরিয়েছে আমি পাবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে সম্ভব না। তুমি নিজে ভেঙে পড়লে, তুমি নেগেটিভিটি যদি তোমার মধ্যে চলে আসে, কেউ তোমাকে পজিটিভিটিতে নিয়ে যেতে পারবে না। তোমাকে আগে পজিটিভ হতে হবে, তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, না একটা ভ্যাকেন্সি বেরোলেও আমি পারবো। এই চিন্তাটা যেদিন থাকবে, সেদিনকে তোমার ওই 50টা ভ্যাকেন্সি বেরোলো, তুমি সেখান থেকে তোমার সিটটাকে নিশ্চিত করতে পারবে। আগে তো তুমি তোমার প্রিপারেশনটাকে 80% লেভেলে তোলো, তারপর তুমি চিন্তা করবে যে আমার কটা ভ্যাকেন্সি বেরিয়েছে। কারণ আজকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা যে জায়গায় দাঁড়িয়ে আছো, যারা বিলো 30 নাম্বার যাদের রয়েছে, তারা তুমি চিন্তা করে ভাবো তো, যে আজকে যদি তোমাদের 50,000 ভ্যাকেন্সিও বেরোতো, তাহলেও কি তুমি পারতে তুমি সেই জায়গাটায় পৌঁছতে? এই চিন্তাটা তারা একবার করো নিজেদের। নিশ্চয়ই পারতে না, কারণ তুমি প্রিপারেশন এখনো তোমার তৈরি নয়। তো এইভাবে সেপারেট কপি করে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোকে করতে হবে। করলে পারে তোমার কাছে অনেক কিছু জিনিস পরিষ্কার হবে, যার ফলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন লেভেলটা কোন জায়গায়। নেক্সট যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে স্পিড অ্যান্ড একুরেসিটা দেখতে হবে। স্পিড তুমি দেখতে পাবে, ওই যে বললাম প্রত্যেকটা যখন কোশ্চেন দিচ্ছ, দেখবে অ্যানালিসিসের ওইখানে যেখানে আছে উত্তর দেখাচ্ছে, সেখানে দেখবে কোন কোশ্চেনে কত সময় নিয়েছো, এরকম ওপরে তোমাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে তোমাকে প্রথম কাজ হবে যে, আমরা একটা পরীক্ষা দিতে আমরা বলেছি 45 সেকেন্ড করে তুমি সময় পাবে একটা কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার জন্য। সেটাকে তোমার কমিয়ে আনতে হবে কি, অঙ্কের কোশ্চেনের ক্ষেত্রে 30 সেকেন্ড, আর তোমাকে সায়েন্স বা জিকের কোশ্চেনের ক্ষেত্রে সেটাকে ম্যাক্সিমাম গেলে 15 সেকেন্ড, তার বেশি নেওয়া যাবে না। এবার এখানেই 15 সেকেন্ড করলে পারে এখানে 15 সেকেন্ড করে তোমার সময় বাঁচবে, যে সময়টা তোমাকে এই 45 সেকেন্ড দেবে। এবং তোমার ওই 1 ঘন্টার পরীক্ষা, সেই পরীক্ষাটাকে কিন্তু তুমি ধরে রাখো, তুমি 1 ঘন্টার মধ্যে খুব জোর গেলে 55 মিনিট সময় পাবে। কারণ এক্সাম দেওয়ার সময় তোমাকে একবার সই করাতে আসবে, একবার তোমার ছবি তুলতে আসবে, আরো বিভিন্ন প্রসিডিওর আছে সেগুলো করবে, সেগুলো করতে গেলে পারে তোমার সময় লাগবে। তো সেখানে তুমি আরো 5 মিনিট সময় কম ধরে নাও, এবং যখন মক টেস্ট দেবে তোমার যদি 1 ঘন্টার সময়ও দেখায়, তুমি অন্তত চেষ্টা করো যে মক টেস্টটাকে 55 মিনিটের মধ্যে শেষ করার। তবে কিন্তু এইখানে যে 5 মিনিট সময়টা নষ্ট হবে, সেটাকে কিন্তু মেকআপ দিতে পারবে, কারণ পরীক্ষার সময় 5 মিনিট সময় কিন্তু তোমার নষ্ট হবে। তাই এই সময়টা যাতে নষ্ট হবে সেটাকে মেকআপ দিতে গেলে পারে তুমি চেষ্টা করো 1 ঘন্টার মক টেস্ট অন্তত 55 মিনিটের মধ্যে শেষ করার। এবং সেই 55 মিনিটটাকে, যে স্ট্র্যাটেজির কথা আমি বললাম, সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে এগোতে হবে। তার জন্য দেখতে হবে যে কোশ্চেন গুলোতে তোমার বেশি সময় চলে গেছে, সেই কোশ্চেন গুলোতে কি করতে হবে, তাদের সময় কম লাগে, কিভাবে করতে হবে, কিভাবে করলে সময় কম লাগবে, সেই জিনিসগুলোকে শিখতে হবে, সেই অ্যাপ্রোচ গুলোকে শিখতে হবে। দেন তুমি কিন্তু আলটিমেটলি সেই সময়ে ম্যানেজমেন্ট করতে পারবে, তবে তোমার কিন্তু স্পিড বিল্ড আপ হবে।
তো সেই জন্য আমি বলেছি ওই যে খাতায় তুমি কিভাবে সলভ করছো আর কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়, এই দুটো জিনিস যখন থাকবে তখন তুমি সেটাকে বুঝতে পারবে, তাছাড়া কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, স্পিড জানা। দেন দ্বিতীয় আসবে সেটা হচ্ছে অ্যাকুরেসি। আমাদের অনেকের হয়তো স্পিড প্রচুর আছে কিন্তু অ্যাকুরেট করতে পারি না, আবার অনেকের স্পিড কম কিন্তু অ্যাকুরেসি লেভেল বেশি। দুটো জিনিসই হয়, পরিপূরক একদম। কিন্তু এই দুটো জিনিস পরিপূরক হবে না, দুটো জিনিসকে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। আমাদের যেমন স্পিডও বাড়াতে হবে তেমন অ্যাকুরেসিও হাই করতে হবে। যেমন অনেকের হয়ে যাচ্ছে স্পিড বেড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছে, একটা কোশ্চেন পেপারকে দুবার রিভাইজ করে ফেলতে পারছে, কিন্তু তার অ্যাকুরেসি খুব কম, কোনো লাভ নেই। আবার অনেকের অ্যাকুরেসি হাই, একদম কারেক্ট অ্যান্সার করে কিন্তু সময় বেশি নিচ্ছে, লাভ নেই। তাহলে আমাদের দুটোকেই সমান তালে ব্যালেন্স করতে হবে, যাতে আমার অ্যাকুরেসিও থাকে এবং স্পিড থাকে। তাই জন্য মক টেস্ট দেওয়ার সময় আমি বলবো একদম 100% নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেবে না, গেস মোটে করবে না। এটা তোমার ফাইনাল এক্সাম না, এখানে তুমি গেস করো না। যখন এখন মক টেস্ট দেওয়ার সময় যখন 100% নিশ্চিত হয়ে তুমি যখন অ্যান্সার করবে, তখন কিন্তু তোমার পরীক্ষার সময় ওই কনফিডেন্স তৈরি হবে যে না, আমি যা অ্যান্সার করছি সেটা আমাদের 100%। কারণ কারণ একটা প্রশ্নের জন্য 1 নাম্বার পাবে আর একটা ভুলের জন্য তোমার 0.33 কাটা যাবে, অর্থাৎ তিনটে, মোটামুটি ধরে নাও যে তিনটে প্রশ্নের উত্তর ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে। তাহলে 1 নাম্বার পাওয়ার জন্য তুমি গেস ওয়ার্ক করে যদি এরকম ভাবে ভুল করতে থাকো তাহলে তোমার নেগেটিভ মার্কিং বাড়বে। তাই অ্যাকুরেসি যত বাড়াবে তত নেগেটিভ কমবে। একটা জিনিস দেখো, ভেবে দেখো, যে যে ছেলেটা বা মেয়েটা আজকে 75-এর মধ্যে হয়তো 5টা কোশ্চেন অ্যাটেম্প করে 5 পেয়েছে, তার অ্যাকুরেসি কিন্তু 100%। কিন্তু যে ছেলেটা বা মেয়েটা দেখা যাচ্ছে হয়তো সে 50টা কোশ্চেন অ্যাটেম্প করেছে, হয়তো সে 50টা কোশ্চেন অ্যাটেম্প করেছে, কিন্তু সেই 50টার মধ্যে দেখা গেল সে মাত্র 20টা কোশ্চেন কারেক্ট করতে পেরেছে, বাকি কোশ্চেন ভুল করেছে, তাহলে তার অ্যাকুরেসি লেভেল কোথায় চলে গেল বুঝতে পারছো? তাহলে এর তুলনায় কিন্তু ফার বেটার এক্সাম দিয়েছে, কারণ এই 5টা জানে 5টা উত্তর দিয়েছে, ওর মধ্যে একটা আলাদা কনফিডেন্স তৈরি হচ্ছে যে না, আমি যতটা জানি ততটা অ্যান্সার দিয়েছি। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে ফলস জিনিস। ফলস জিনিস মানে এ নিজেকে বুঝতেই পারছে না বা কোনোদিনও বুঝতেও পারবে না যে আদৌ ওর কোথায় গলতি, কারণ ও গেস করে উত্তর দিচ্ছে, তো জানে না যে এটা 100% উত্তর কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনেছে, অ্যান্সার দিয়ে বেরিয়ে গেছে, তুক্কা দিয়ে অ্যান্সার, তুক্কা দিয়ে। তুই তুক্কা দিয়ে অ্যান্সার দিয়ে মক টেস্ট করলে হবে না। মক টেস্ট 100% নিশ্চিত হয়ে তবে তার কিন্তু অ্যান্সার করতে হবে। এরপর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে নোট করতে হবে। কি তোমাকে কমন মিস্টেক গুলোকে নোট করতে হবে, তোমার যে কমন মিস্টেক হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় সেগুলোকে খুব ভালো করে। কেমন? হয়তো তুমি খাতায় যোগ করেছো 3কে 2 দিয়ে যোগ করেছো, করে তুমি লিখছো 7। আমাদের হয় অনেক সময় আমরা হয়তো বিয়োগ করেছি 13 থেকে 9, বিয়োগ করে আমরা সেখানে বিয়োগ করছি, করে আমরা হয়তো সেখানে কি লিখছি, লিখছি হয়তো সেখানে 5। তো এই ধরনের ভুলগুলো আমাদের হয়, এইগুলো কমন মিস্টেক। হয়তো জানা প্রশ্ন 19-20 উত্তর হবে, হয়তো কোনোটা বৃদ্ধি পায় আর কোনোটা হয়তো হ্রাস পায়, এরকম অপশন আছে। তুমি হয়তো জিনিসটা ঘটবে হ্রাস পায় সেটা সঠিক, কিন্তু বৃদ্ধি পায় ভুল, তুমি কি করেছো, ভুল করে বৃদ্ধি পায়টাই অ্যান্সার করে এসেছো। অনেক প্রশ্নে আমরা না লেখা থাকে, নাটাকে ভালো করে কেয়ারফুলি পড়ি না, যার ফলে উত্তরটা আমাদের ভুল হয়ে যায়। তো এইগুলো হচ্ছে কমন মিস্টেক, তোমাকে একদম খাতার মধ্যে নোট ডাউন করতে হবে, আমি এই কোশ্চেনে এই মিস্টেকটা করেছি, এই কোশ্চেনে আমি এই মিস্টেকটা করেছি। এগুলোই হচ্ছে তোমার মক টেস্ট অ্যানালিসিসের পার্ট, যাতে করে পরবর্তীকালে যখন তুমি কোনো মক টেস্ট দিতে যাবে তার আগে তোমার কাছে শিক্ষা থাকবে এই কমন মিস্টেক গুলোকে না করার। অর্থাৎ এই ধরনের ছোটখাটো ক্যালকুলেশনের ভুল, ছোটখাটো যে না উত্তরগুলোকে বারবার করা, সেই জিনিসগুলোকে তোমাকে আগে করতে হবে। ওই যে বললাম, একজন ব্যাটসম্যান বারবার যে বল খেলতে গিয়ে আউট হচ্ছে, তাকে সেই জিনিসটা নোট ডাউন করে রেখে প্র্যাকটিসের সময় কিন্তু সেগুলোকে ঠিক করতে হয়। সেগুলো সে ঠিক করার চেষ্টা করে যে না, এইরকম বল আসলে আমাকে এই টেকনিকে খেলতে হবে। তাহলে তোমাকে যখন এই যে জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি বারবার মিস্টেক হচ্ছে, সেই জিনিসগুলো যাতে না হয় তার জন্য আগে কি করতে হবে, তোমায় নোট ডাউন করতে হবে। নোট ডাউন করলে তোমার মাথায় থাকবে যে আচ্ছা, এই জায়গাগুলোতে আমার ভুল হয়, তার মানে এই জায়গাগুলোকে আমার ঠিক করতে হবে, এটা আগে করতে হবে। দেন তোমাকে উইক পয়েন্ট খুঁজে বের করতে হবে। দেখো, উইক পয়েন্ট খুঁজে বের করা মানে যে প্রশ্নগুলো ভুল করেছো সেগুলো 100% তোমার উইক পয়েন্ট, সেগুলো তুমি সেই জায়গাগুলোতে তোমাকে আরো কাজ করতে হবে, এটা 100%। কিন্তু যেগুলো তুমি 100% নিশ্চিত হয়ে উত্তর দিয়েছো এবং কারেক্ট হয়েছে, সেগুলোকেও তোমার জানতে হবে, সেইগুলোকেও আরো একবার করে পড়ো। কেন? অন্তত একবার হলেও সেই জায়গাগুলো, সেই টপিকগুলোকে পড়ো, কারণ সেই জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আজকে হয়তো তোমাকে যে প্রশ্নটা করেছে কালকে অন্য প্রশ্নটা আসতে পারে ওই টপিক রিলেটেড, তা ওই জায়গাটাকে আরেকবার করে পড়ে নাও। আর যেগুলো তোমার উইক পয়েন্ট রয়েছে সেগুলোকে খুব ভালো করে মেরামত করো।
যাতে করে পরের এক্সামে ওই উইক পয়েন্টগুলোর সংখ্যা কমে। আমি বলছি না একবারে কমে যাবে, আজকে তোমার 5খানা চ্যাপ্টার উইক বেরোলো, তুমি চেষ্টা করো পরের এক্সাম দেওয়ার আগে অন্তত 2টো চ্যাপ্টারের উইকনেসটাকে দূর করার। এই কাজটাকে তোমার করতে হবে। তার জন্য সেই চ্যাপ্টার গুলোকে খুব ভালো করে পড়তে হবে, ভালো করে সেগুলোকে রিভাইজ করতে হবে। তো এই দুটো জিনিস কিন্তু খুব জরুরি ওই মক টেস্টের খাতায় থাকা, যে কমন মিস্টেক কোথায় করছো আর কোন জায়গাগুলো তোমার উইক পয়েন্ট সেগুলোকে চিহ্নিত করা। দেন যেটা আসছে সেটা হচ্ছে রিভিশন। এটা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তুমি পেয়ে গেছো তোমার কমন মিস্টেক কোথায় হচ্ছে, তুমি পেয়ে গেছো তোমার উইক জোন কোনগুলো, তাহলে এবার তোমার কাজ সেই জায়গাগুলোকে খুব ভালো করে বসে বসে পড়া, সেই জায়গাগুলোকে পড়ে তৈরি করা, এবং সেই রিলেটেড যে সমস্ত টপিক থেকে কোশ্চেন আসছে সেইগুলোকে ভালো করে রেডি করা। এটা হচ্ছে তোমার কাজ। রিভিশন বলতে এই জিনিসটাকে রিভিশন করো, এবং অন্তত পক্ষে ধরো আজকে থেকেই, ধরো মক টেস্টের রেজাল্ট পেয়ে গেছো, আজকে থেকে তুমি ঠিক ভুল সেগুলো জানতে পেরে যাচ্ছ। দেন তারপর তোমার প্রথম কাজ হবে আগামী দুদিন যত এই মক টেস্টটাকে অ্যানালিসিস করে যে সমস্ত কমন মিস্টেক আর উইক পয়েন্ট পেয়েছো সেইগুলোকে নিয়ে চর্চা করা। আগামী দুদিন তোমাদের প্রথম কাজই হবে এই দুটো জিনিসকে ভালো করে চর্চা করা। যে কোশ্চেনগুলোকে তুমি ভুল করেছো, যে যে টপিকগুলোকে তুমি পারোনি, সেগুলোকে একদম 100% রেডি করে ফেলা। যে প্রশ্ন হোক, যেখান থেকেই হোক। অর্গানিক কেমিস্ট্রির একটা কোশ্চেন ছিল তোমাদের এই পরীক্ষায়, নোমেনক্লেচার রিলেটেড, অনেক স্টুডেন্টস এই কোশ্চেনটার ভুল করেছো, তাহলে তোমাদের প্রথম কাজ এই মুহূর্তে ওই নোমেনক্লেচার যেখান থেকেই পড়ো না কেন, যেখান থেকেই শেখো না কেন, সেখান থেকে আগে ওটাকে রেডি করা, যে নোমেনক্লেচার আমি ভুল করেছি, এই নোমেনক্লেচারটাকে আমার আগে ঠিক করতে হবে। হতে পারে তুমি একটা কোশ্চেন ভুল করেছো সিটিং অ্যারেঞ্জমেন্টের, তো সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনটা যদি ভুল করে থাকো, তাহলে তোমার প্রথম কাজ হবে সেই সিটিং ম্যানেজমেন্টটাকে রেডি করা, যে ওইখানের যে কনসেপচুয়াল যে কারণের জন্য আমি ভুল করেছি সেটাকে রেডি করা। রিভিশন বলতে এগুলোই। মক টেস্ট দেওয়ার পর প্রথম কাজ হবে অ্যানালিসিস করা, দ্বিতীয় কাজ হবে সেটাকে যে জায়গায় মিস্টেক করেছো, যে ভুলগুলো করেছো, সেই উইক জায়গাগুলো সেইগুলোকে নিয়ে কাজ করতে হবে, সেই জায়গাগুলোকে আগে রিভিশন করতে হবে। করে তোমার কিন্তু রিভিশন রেডি করতে হবে। তোমাকে ওই যেটুকু জিনিস পড়েছিলে সেইটুকু যেন 100% রেডি হয়ে যায়, সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। এইগুলো হচ্ছে করতে হবে, এগুলো না করলে হবে না। এই জন্যই বলেছি মক টেস্ট কখন দিতে হয়, 70% সিলেবাস কমপ্লিট হওয়ার, কারণ এগুলো করতে সময় লাগবে। এবার তুমি একদিকে সিলেবাস কমপ্লিট করার জন্য পড়ছো আর একদিকে মক টেস্ট দিয়ে অ্যানালিসিস করছো, দুটো কাজ একসঙ্গে করতে গেলে তোমার প্রিপারেশন হবে না। তাই জন্য আগে তুমি 75% অন্তত প্রিপারেশন রেডি করো, দেন তারপর তুমি মক টেস্ট দেওয়ার পদ্ধতি আসো। অ্যান্ড ফাইনালি বলবো গাইডেন্স। দেখো গাইডেন্স তোমার প্রয়োজন আছে কি না আছে সেটা তুমি কি করে বুঝবে, সেটা একটাই ভাবে বুঝতে পারবে, তুমি মক টেস্ট দিয়ে দেখেছো তোমার উইক পয়েন্ট কিছু চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার গুলো তুমি কি নিজে নিজে পড়ে রেডি করতে পারছো? কারণ তুমি ফ্রিকোয়েন্টলি যখন মক টেস্ট দিচ্ছ তুমি দেখতে পাবে যে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তুমি কি সেগুলো আবার সঠিক করতে পারছো না, প্রতিবারই সেগুলো ভুল হয়ে যাচ্ছে। ওই টপিক থেকে কোশ্চেন আসলে তুমি কিছুই করতে পারছো না, সেটা তুমি বুঝতে পারছো না সেই টপিকটা। যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমার গাইডেন্সের প্রয়োজন আছে। আর যদি সেটা না হয় তাহলে তোমার কোনো ব্যাপার না, তুমি ওকে আছো, তুমি নিজের মতন চালিয়ে যাও। যদি তোমার গাইডেন্সের প্রয়োজন থাকে, সেই গাইডেন্সের জন্য তুমি তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ আছে, সবাই প্রিপারেশন করছে পরীক্ষার এরকম, সেই গ্রুপ থেকে তুমি তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো যে কিভাবে আমরা এই টপিকটা আমার খুব সমস্যা হচ্ছে, তার কারোর কাছে যদি কিছু থাকে আমাকে একটু বুঝিয়ে বল। হতে পারে তোমার অন্য কোনো চেনা পরিচিত কেউ, তার কাছে কি করতে পারো। হতে পারে তোমার কোনো শিক্ষক যার কাছে তুমি পড়ো তার কাছ থেকে সেই গাইডেন্স নিতে পারো। আর যদি তোমার কোনো গাইডেন্স নেওয়ার মতন জায়গা না থাকে, তাহলে গাইডেন্স নেওয়ার জন্য কোনো জায়গায় ভর্তি হও, হয়ে সেখান থেকে সেই জিনিসগুলো প্রস্তুতি নিয়ে তৈরি করো। কারণ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এক্সাম, এই এক্সাম কিন্তু এখন হয়তো প্রতি বছর হয়, কিন্তু যারা আজকে একদম এজ লিমিট শেষ হতে চলেছে সেই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে, তারা একবার ভেবে দেখো যে এই পরীক্ষাটা কিন্তু তোমার জীবনের শেষ পরীক্ষা। হয়তো তুমি আর এই এক্সামটা দিতে পারবে না, আর সেই অপরচুনিটি থাকবে না। সেই অপরচুনিটিটাকে 100% ইউটিলাইজ করতে গেলে তার জন্য কিন্তু তোমাকে কিছু সিদ্ধান্ত নিতেই হবে, সেখানে কিন্তু অন্যরকম চিন্তা করলে হবে না। ঠিক আছে, এইটাকে ভাবতে হবে। কে কি বললো সেটা দেখলে হবে না। আজকে অনেকেই আছে যে আমার বন্ধু ওই জায়গায় পড়ছে, আমার বন্ধু অমুক জায়গায় পড়ছে, আমার বন্ধু অমুক জায়গায় পড়ছে, আমাকেও ওই জায়গায় পড়তে হবে। দেখো পড়াটা কোনো ফ্যাক্টর না, কোনো জায়গায় যাওয়াটা ফ্যাক্টর না। যেখানে জানবে যে টিচারই পড়াক না কেন সেই টিচারের অবশ্যই কোয়ালিটি আছে, এবং তার কোয়ালিটিতে তুমি কোনোদিনও পৌঁছতে পারবে না। সে তার মতন পড়াবে, এবং তার কোয়ালিটি সবসময় সেটা সে জেনে শুনে বুঝে সে পড়াচ্ছে, এবং প্রত্যেকটা টিচারের পড়ানোর ধরন স্টাইল আলাদা। এবার তুমি সেই টিচারের সঙ্গে কতটা রিলেট করতে পারছো, তোমার বন্ধু পড়তে গেছে বলেই তোমাকে পড়তে যেতে হবে তার মানে নেই। মেন জিনিস হচ্ছে তুমি কতটা বুঝে পড়তে পারছো, সেখানে গিয়ে তোমার কতটা লাভ হচ্ছে সেইটাকে আগে বুঝতে হবে। আমরা অনেক জায়গায় আছে, অনেক স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়,
যে তারা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, দেখা যাচ্ছে পরবর্তীকালে সেখানে যখন পড়তে গেছে বা যাচ্ছে, সেখানে যা পড়ানো হচ্ছে সেগুলোর সঙ্গে সে কানেক্ট করতে পারছে না, সেই টিচার যেভাবে বোঝাচ্ছে তার সঙ্গে সে বুঝতে পারছে না, তার সমস্যা হচ্ছে। এটা আমরা স্কুল লেভেলেও যখন পড়তাম তখনও আমাদের হয়েছে, কলেজ লেভেলে পড়তাম তখনও হয়েছে, সব টিচারের পড়ানো ভালো লাগতো না, ভালো লাগতো কিছু লাগতো না, এখনো তাই। তো এখন তোমাদের ইউটিউবের সৌজন্যে তোমাদের কাছে সেই অপশনটা রয়েছে যে গিয়ে দেখে নেওয়া, চেক করা যে এই টিচারের পড়ানোটা আমি বুঝতে পারছি কিনা। তারপর ডিসিশন নাও, তারপর সিদ্ধান্ত নাও কোন দিকে এগোবে, কোন দিকে এগোবে না। একটা ভুল সিদ্ধান্ত তোমাকে অনেক কিছু ভোগাতে পারে, বিশেষ করে যারা এই মুহূর্তে সেফ। আর যারা ফ্রেশার তাদের কাছে বলবো উত্তম সুযোগ, কারণ এবছর না হলে সামনের বছর দিতে পারবে, একটা রাস্তা আছে। আগে যখন যারা লাস্ট এএলপি এক্সাম দিয়েছে তারা 2018 সালে পরীক্ষা দিয়েছে, তারপর এই মধ্যেখানে এই 2024 সালে তারা এক্সাম দেবে, বুঝতে পারছো মাঝখানে কতগুলো বছর কেটে গেছে তারা পরীক্ষা দিতে পারেনি। কিন্তু তোমাদের কাছে এবছর যদি না হয় তোমরা সামনের বছর পরীক্ষা দিতে পারবে, এই অপরচুনিটিটা রয়েছে। তা সেই জন্যে মাথায় দেখবে একটা জিনিস, যে এখন কিন্তু ভ্যাকেন্সি কমই বেরোবে, কারণ এরা সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রতি বছর বছর পরীক্ষা নেব। তাই প্রতি বছর বছর পরীক্ষা নেবে বলেই ওরা কিন্তু ভ্যাকেন্সি কম বের করবে, প্রতি বছর ভ্যাকেন্সি কম বেরোবে। এটা ভেবো না এই বছর কম বেরিয়েছে সামনের বছর বেশি বেরোবে, এটা না, প্রতি বছরই এরকম কম ভ্যাকেন্সি বেরোবে। সেই কম ভ্যাকেন্সির মধ্যে থেকে তোমার পরীক্ষা দেওয়ার জন্য একটাই ঘরের দরকার, আবারও বললাম একটাই সিটের দরকার। এই কম ভ্যাকেন্সি থেকে একটা সিটে পৌঁছতে গেলে পারে একটাই জিনিস তোমার লাগবে, তোমার প্রিপারেশনকে বাড়াতে হবে। তোমার প্রিপারেশনকে বাড়াতে হবে। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো মাধ্যমিক লেভেলে পরীক্ষা কোনো রকম 35% নাম্বার পেয়ে পাস করেছে, অথচ সেই ছেলেটা যখন এক্সাম দিচ্ছে তখন 70%-এর ওপর নাম্বার পাচ্ছে। তার মানে বুঝতে হবে সে নিজের প্রিপারেশনটাকে কোথায় বিল্ড আপ করেছে। সে 35 পেয়েছি বলে সে ভেঙে পড়েনি, সে বলেছে ওখানে পেয়েছি পেয়েছি এখন আমি 70 পাবো। এই খিদেটা তৈরি করতে হবে। এই যে লক্ষ্য একটাই যখন থাকবে যে আমাকে একটা সিট হলেও আমি সেই সিটটার দখলদার আমার হব, সেই সিটটা আমারই হবে আর কেউ পাবে না, এইটা চিন্তা যখন আসবে তখন তুমি পারবে, তার আগে কিন্তু পারবে না। তো গাইডেন্স এইভাবে নেবে, যদি তোমার সেটা বন্ধুদের মধ্যে আলোচনা করে হয়ে যায় হয়ে গেল, বা আদার্স যে কোনো পদ্ধতিতে, যে তোমার দুর্বলতা এই জায়গা তুমি এটা বুঝতে পারছো না, সেই জিনিসটা নিয়ে কারোর সঙ্গে ডিসকাস করলে না, কোনো গাইডেন্স নিলে না, তাহলে কিন্তু তুমি মহা ভুল করবে। কারণ সেই জিনিসটা যদি না করতে থাকো তাহলে আলটিমেটলি সেই জিনিসটা তুমি শিখছো না, আর সেটা যখন তুমি শিখছো না তখন কিন্তু তুমি তার দিয়ে কোনো কাজ করতে পারবে না। সেই জন্য তোমাকে আগে সেই জিনিসটাকে রেডি করতে হবে, সেই অ্যান্ড ফাইনালি তোমাদের বলছি যে অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল, তাই জন্য করা হয়েছে। আমরা একটা কেমিস্ট্রির ওপর একটা ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এসেছি, যেটা শুধুমাত্র রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কোর্স ফি বেশি হওয়ার কারণের জন্য কোর্সে ভর্তি হতে পারেনি। হ্যাঁ, আমাদের কোর্স ফি বেশি, একদম সত্যি কথা, কারণ আমরা কোয়ালিটি কন্টেন্ট দিই এবং কোয়ালিটির সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করব না, সেই জন্য আমাদের কোর্স ফিটা বেশি। তো অনেক স্টুডেন্টই আছে সেই কোর্স ফি বেশি হওয়ার কারণে ভর্তি হতে পারেনি, তাই তাদের জন্য একটা সুযোগ আনা হয়েছে। সেই সুযোগটা হলো কি, এই মুহূর্তে আপাতত কেমিস্ট্রির একটা রেকর্ডেড ক্লাস লঞ্চ হয়েছে, হয়ে যাবে আজকে রাত্রের মধ্যেই। যাদের প্রয়োজন আছে সেটা ভর্তি হয়ে যাবে, একদম ন্যূনতম কোর্স ফি থাকবে যাতে সেটা সকলে অ্যাফোর্ড করতে পারো, তার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো। শুধুমাত্র কিন্তু এখানে রেকর্ডেড ক্লাসই থাকবে, এই কথাটা আমি বলে দিচ্ছি, কারণ পরবর্তীকালে আমাকে কেউ বলবে না এই নেই কেন ওই নেই কেন, কারণ সমস্ত ফেসিলিটি নিতে গেলে সেখানে কোর্স ফি বাড়বে। তো এখানে শুধুমাত্র আমাদের রেকর্ডেড ক্লাসটাই থাকবে। এখন কেমিস্ট্রিটা দেওয়া হচ্ছে, এরপর ফিজিক্স বায়োলজি সেগুলোর উপরও আস্তে আস্তে রেকর্ডেড ক্লাস চলে আসবে। দেন যার যেটা প্রয়োজন আছে সে সেটা নিতে পারো, যাদের কেমিস্ট্রি উইকনেস আছে তারা কেমিস্ট্রির জন্য এই রেকর্ডেড ক্লাস দেখতে পারো, সেখানে তোমরা ভর্তি হতে পারো। তো এটা অনলি রেকর্ডেড ক্লাস হবে। আর কিছু স্টুডেন্ট যারা মনে করছো যে আমাদের আপকামিং টেকনিশিয়ানের এক্সাম আছে, টেকনিশিয়ানের এক্সাম আছে, বা আপকামিং যারা এই সমস্ত পরীক্ষা আগামী বছর 2025-এর যারা এএলপির প্রিপারেশন নিচ্ছ তারা, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি এই সমস্ত বা আদার্স অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর জন্য যারা জেনারেল সায়েন্সের প্রিপারেশন করছো, তাদের জন্য খুব শীঘ্রই অর্থাৎ আগামী সপ্তাহে হয়তো আমরা একটা ব্যাচ লঞ্চ করছি। আগামী সোমবার থেকেই হয়তো এই ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 2, যেটার আগামী একদম কি বলবো সোমবার থেকে, এই সোমবার পরের সোমবার থেকে আমাদের এর কি হচ্ছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমরা যেগুলো পড়বো ডিল করব সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে সাবজেক্টকেই এখানে পড়ানো হবে এই ব্যাচটার মধ্যে। এবং এখানে অবশ্যই করে তুমি রেকর্ডেড ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং উইথ নিউমেরিক্যাল, যে যে চ্যাপ্টারে নিউমেরিক্যাল আছে সেগুলো নিউমেরিক্যাল করানো হবে, সঙ্গে তোমার লাইভ ক্লাস থাকছে এবং এর ভ্যালিডিটি থাকবে 1 বছর পর্যন্ত।
অর্থাৎ মে মাস থেকে, এবছর মে মাস থেকে আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত তুমি এই কোর্সটা চলবে। কারণ এই কোর্সটার আমাদের মেন টার্গেট হচ্ছে আপকামিং গ্রুপ ডি, এনটিপিসি এবং যারা টেকনিশিয়ানের জন্য কিছুটা। কারণ এবার যারা টেকনিশিয়ান এক্সাম দেবে বলে এই ব্যাচে ভর্তি হবে, তাদেরকে আমি একটা কথাই বলে দেবো, এখনই বলে দিচ্ছি, যে ওই সিলেবাস শেষ হচ্ছে না কেন, এই সমস্ত কথা বলে লাভ নেই। কারণ সিলেবাস, এই যে সিলেবাস আছে, এই সিলেবাসটা শেষ করতে অন্ততপক্ষে 6 মাস সময় লাগবে। আমার ক্ষেত্রে লাগবে 6 মাস। এই 6 মাস সময়টা তোমাকে দিতে হবে। তাই তুমি টেকনিশিয়ান এক্সাম দেবে, তোমাকে এই 6 মাস সময়টা যদি সহ্য করতে পারো তাহলে এখানে ভর্তি হও। না হলে কিন্তু তোমার টেকনিশিয়ান এক্সামের জন্য এই ব্যাচটা গুরুত্বপূর্ণ না। কারণ এটা আমাদের আপকামিং আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি এই সমস্ত যে পরীক্ষাগুলো বা 2025 সালে যে সমস্ত এক্সাম আসবে, সেই সমস্ত এক্সামকে লক্ষ্য করেই এই পরীক্ষাটা নেওয়া হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, আমি এখনো বলি, আগেও বলবো, ভবিষ্যতেও বলবো, যে আমি মনে করি তুমি একটা জায়গায় ভর্তি হবে, সে অফলাইন হোক অনলাইন হোক, যেন সেখানে তোমাকে ওই একবারই ভর্তি হতে হয়, যেন দ্বিতীয়বার যেন সেখানে ভর্তি হতে না হয়। অর্থাৎ আজকে তুমি ভর্তি হলে সেখানে পড়াশোনা করার জন্য, সেই পড়াশোনা করার জন্য ভর্তি হয়ে ঠিক ততটাই তোমার দরকার যেন একবারে তুমি সেখান থেকে সমস্ত কিছু শিখে বেরোতে পারো। যে আজকে তুমি পড়লে, আবার 1 বছর যেই কোর্স শেষ হয়ে গেল, তারপর তোমাকে যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন আবার তোমাকে সেই কোর্স পারচেস করতে হবে, তাহলে সেরকম পড়াশোনা না করাই ভালো। পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য যখন শুরু করছো, সেই ফার্স্ট দিন থেকে পড়াশোনা শুরু করবে এবং 1 বছরের কোর্স হলে 365 দিন পর্যন্ত একই ফ্রিকোয়েন্সিতে পড়াশোনা করে যাবে। দেখবে তোমাকে 365 দিনের পর ওই কোর্সের ভিডিও থাকলো কি না থাকলো কোনো ম্যাটার করবে না, কারণ তুমি সেভাবেই তৈরি হয়ে যাবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে তাই বলি, এবং যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যুক্ত আছো তারা সেটা ভালো মতন জানো এবং তারা সেটা সেইভাবেই করছে। তো সেই জন্য বলবো, এইভাবে প্রিপারেশন করো, সেখান থেকেই করো, সেখান থেকে যেন এই জিনিসগুলো ঠিকভাবে হচ্ছে কিনা দেখে, চিন্তা করে বুঝে তবে তুমি সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অনেক কিছু চিন্তা করি, এই দোকানে এটা ভালো, এর দাম বেশি, ওই দোকানে ওর দাম বেশি। আমরা এটা চিন্তা করি না এর দোকানের কোয়ালিটি আর ওর দোকানের কোয়ালিটি আর এর দোকানের কোয়ালিটির মধ্যে ডিফারেন্সটা। এই ডিফারেন্সটা যেদিন চিন্তা করবে সেদিন অনেক কিছু শিখবে। যতদিন না সেটা চিন্তা করবে ততদিন কিচ্ছু শিখতে পারবে না। যাই হোক, যার যেমন ইচ্ছা, যেমন বিষয় আছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। কারণ মাথায় রাখবে, একটা সিদ্ধান্ত কিন্তু তোমাকে অনেক কিছু বদলে দিতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু তোমার জীবনের অনেক কিছু শেষ হয়ে যেতে পারে। তাই সেটা সঠিকভাবে নেবে। এবার আমাদের সঙ্গে ধরো যারা মোটামুটি ধরো যখন এএলপি নিয়ে কোনো চর্চা ছিল না, সেই সময় থেকে যারা আমাদের বিগত 2 বছর ধরে যারা আমাদের সঙ্গে প্রিপারেশন নিচ্ছে, তারা আজকে যে লেভেলে প্রিপারেশন নিয়েছে বা যে লেভেলে তাদের প্রিপারেশন দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই তুমি আজকে নোটিফিকেশন বেরোনোর পর প্রিপারেশন শুরু করেছো, তুমি নিশ্চয়ই সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না। এটা তোমাকে মানতে হবে, এটা তোমাকে মানতে হবে। তাই ড্রিম ড্রিম ফুলফিল করতে গেলে পারে তার প্রিপারেশন অনেক আগে থেকেই শুরু করতে হয়। ওই ড্রিম যখন আসবে তখন তুমি কিন্তু শুরু করবে তা নয়। সাকসেস পেতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছু শুরু করার আগেই সেটাকে শুরু করতে হবে। স্টার্ট বিফোর স্টার্ট কথাটা আছে ইংরেজিতে, স্টার্ট বিফোর স্টার্ট। অর্থাৎ কোনো কিছু শুরু করতে গেলে তার শুরুটা অনেক আগে থেকেই শুরু করতে হয়। ওই নোটিফিকেশন বেরোবে তবে আমি শুরু করব, এটা ভুল ডিসিশন। পরীক্ষার দিন ঘোষণা হবে তারপর পড়া শুরু করব, ভুল ডিসিশন। তোমার যদি মনে থাকে যে আমাকে এটা পেতে হবে, এটা পেতে হবে, এই জায়গায় পৌঁছতে হবে, তাহলে এটার জন্য ওই নোটিফিকেশন বেরোলো কি না বেরোলো, পরীক্ষার দিন ঘোষণা হলো কি না হলো, তার আগে থেকেই প্রিপারেশনটা তোমাকে শুরু করতে হবে। আজকে যারা করেছে তারা আজকে এই অল্প ভ্যাকান্সির মধ্যে নিজেদের স্থান পাকা করতে পারবে। যারা করিনি, যারা চিন্তা করে গেছে, তারা সারা জীবন চিন্তাই করে যেতে হবে, এই জায়গায় এসে আর তাদেরকে পৌঁছতে হবে না। এটা সকলে মাথায় রাখো এবং সেই মোতাবেক কাজ করো। একটা লেন্দি অনেকক্ষণ ধরে একটা ভিডিও হলো, আসল কথা এটার মধ্যে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করা হলো, কিছু বোঝানোর চেষ্টা করা হলো। এবার সেই বুঝদার যারা তারা সেইগুলোকে গ্রহণ করবে, যারা বুঝদার না তারা সেটাকে গ্রহণ করবে না। কারণ রাস্তায় চলার পথে অনেক পথ পাওয়া যাবে, কারণ টিচারের কাজ হচ্ছে পথ প্রদর্শন করা। তোমাকে বিভিন্ন রকম পথ আছে, তুমি কোন পথে যাবে, আলটিমেটলি লক্ষ্য হচ্ছে তোমার সেই সাকসেস। সেই সাকসেস পাওয়ার জন্য তুমি কোন পথে ছুটবে সেটা তোমার বক্তব্য, তোমার ব্যাপার। তাই সঠিক পথ সঠিক সময় গ্রহণ করবে, সঠিকভাবে সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। আশা করব তোমরা সকলে ঠিক মতন ভালোভাবে নিজেদের প্রিপারেশন করবে। যারা এই পরীক্ষার পর পিছিয়ে পড়লে তারা চেষ্টা করবে আগামী পরীক্ষার আগে নিজেদের সেই সমস্ত কমতিগুলো, দুর্বলতাগুলোকে মেকআপ করে আবার সেই প্রিপারেশনটাকে বিল্ড আপ করতে। এবং যারা আজকে ভালো পেলে তারা আত্মসন্তুষ্ট হয়ে লাভ নেই, তারা আরো চেষ্টা করো যাতে করে তোমরা আরো বেশি ভালো রেজাল্ট করতে পারো এবং সব থেকে বড় তোমাদের ধারাবাহিকতাটাকে বজায় রাখতে পারো। আশা করছি এগুলো ঠিকঠাক করতে পারলেই নিশ্চয়ই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং আরো একটা কথা বলে দিই যে আমাদের
যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোর অ্যানালিসিস ক্লাস আসবে। 3খানা ক্লাসে করাবো, একটাতে জেনারেল সায়েন্স আর জিকে পার্টটা করাবো, একটাতে ম্যাথ, একটাতে রিজনিং, 3টে ক্লাস আসবে। 3টে ক্লাসে আমি সমস্ত কোশ্চেন সলভ করে দেবো এবং সেখানে দেখিয়ে দেবো যে কোন কোশ্চেনটা কিভাবে কি কারণের জন্য তোমাদের ভুল হয়েছে তোমরা সেটা বুঝে নিতে পারবে। কেন তোমাদের তার আগে তোমাদের কাজ এই যে মক টেস্ট দিয়েছিলে সেই মক টেস্টের খাতাটা তৈরি করে কোনটাকে কিভাবে অ্যাপ্লাই করেছিলে সেগুলোকে রেডি করে রাখা। দেন আমি যখন ক্লাস করাবো তখন তুমি সেই অ্যানালিসিসটা থেকে বুঝে নেবে যে আচ্ছা এই কারণের জন্য আমি ভুল করেছি, আমাকে এই জায়গাগুলো মেকআপ করতে হবে। যাই হোক, আজকে আর দেরি করব না, আর লেন্থ বাড়াবো না। তো এখানেই আজকের ক্লাস আমি শেষ করছি। যারা শেষ পর্যন্ত এখনো সময় পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকলে এবং দেখলে এবং যারা কিছু শেখার চেষ্টা করলে তারা শিখলে এবং যদি কিছু শিখে থাকো, কোনো কিছু যদি নিজের সঙ্গে যা বললাম ঘটনা সেগুলো কানেক্ট করতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে তুমি কিছু শিখতে পারলে কিনা বা তুমি কতটা জিনিস রিলেট করতে পারলে নিজের প্রিপারেশন লেভেলের সঙ্গে। কারণ যত বেশি কথা বলবে, যত বেশি নিজের মনের কথাগুলো সবার সঙ্গে শেয়ার করবে, সব কথা না, যেগুলো প্রয়োজনীয়, যেটা শেয়ার করলে অনেকে শিখতে পারবে তোমার দেখে, বা তুমিও অনেক কিছু শিখতে পারবে অনেকের থেকে, সেইগুলোকে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো এবং সমস্ত রকম করো, চেষ্টা করবে। আমি যতটা পারার চেষ্টা করব সকলকে হেল্প করতে এবং হেল্প করিয়ে নিয়ে যেতে, এবং সেই মোতাবেক ভাবেই আমরা এগিয়ে যাব। তো তোমরাও চেষ্টা করো সেইভাবে তোমাদের প্রিপারেশনটাকে বিল্ড আপ করে এগিয়ে নিয়ে যেতে। সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছরে নিজেকে আরো তুমি এগিয়ে নিয়ে যাও।